গুড ইভিনিং। আমরা কি স্টার্ট করি, রাইট? গুড ইভিনিং স্যার। আমরা স্টার্ট করি। ইয়েস স্যার। সো আমি আপনাদের সাথে সিনপসিস গুলা শেয়ার করছিলাম, পাইছেন? জি স্যার, আজকে পাইছি। আজকে পাইছেন? ওকে, গুড। সো আমাদের আহ, যে কন্টিনিউশন ছিল, যে আমরা ফার্স্টে আউটপুট ব্যাটের রেট নিয়ে ডিসকাস করব। সো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম যে অ্যাকসেপ্ট জিরো আউটপুট ব্যাট নিয়ে আমাদের ডিসকাশন। কি রেট, কোন ক্ষেত্রে কি কি রেট, কিভাবে আমরা রেটটাকে আইডেন্টিফাই করতে পারবো, কোন কোন ক্ষেত্রে এক্সেমশন আছে, সেগুলো নিয়ে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিসকাস করছিলাম। সো আউটপুটের ব্যাটের ক্ষেত্রে, সো আজকে আমরা ডিসকাস করব জিরো রেটেড সাপ্লাইস। সো এই ডিসকাশনের পরে আউটপুট ব্যাটের রেট নিয়ে আমাদের ডিসকাশন শেষ হয়ে যাবে। তারপরে শুধু থাকবে হলো আপনার আউটপুট পার্টের সাপ্লিমেন্টারি ডিউটি। যেসব ক্ষেত্রে ইন এডিশন টু ব্যাট সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হয়, কোন কোন ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হয়, এবং কি রেট, কোথায় থেকে রেট আমরা ফাইন্ড আউট করতে পারবো, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আজকের ক্লাসে জিরো হবে, নেক্সট ক্লাসে আমরা সাপ্লিমেন্টারি ডিউটি পার্ট নিয়ে ডিসকাস করব। তাহলে কি হবে, আউটপুট পার্টে মানে সাপ্লাই, ব্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি এন্টায়ার প্রভিশনস গুলো নিয়ে ডিসকাশন হয়ে যাবে, তাহলে আউটপুট পার্ট একবারে শেষ হয়ে যাবে। সো এই কনসিস্টেন্সির বেসিসে আমাদের আজকে ডিসকাশন হলো জিরো রেটের সাপ্লাইস। সো সাপ্লাইস এর ক্ষেত্রে, এই জিরো রেটের ক্ষেত্রে আপনার সাপ্লাইস মিনস এখানে গুডসও আছে, সার্ভিসও আছে, সেকশন 23 এবং সেকশন 24। সেকশন 23 applicable for zero rated goods আর সেকশন 24 হলো applicable for zero rated services। এখন আপনারা অবভিয়াসলি জানেন যে একটা সময় মানে ওল্ড বিইটি অ্যাক্ট মানে ব্যাট অ্যাক্ট 1991-এ একটা কনসেপ্ট ছিল জিরো মানে এক্সপোর্ট। তার মানে আপনার যেসব ক্ষেত্রে এক্সপোর্ট হবে অথবা ডিমড এক্সপোর্ট হবে সেই সব ক্ষেত্রে জিরো অ্যাপ্লিকেবল হবে। তো সেটা আপনার একটা ওল্ড লর, যে ব্যাট অ্যাক্ট 1991, ওই লর কনসেপ্ট ছিল। বাট আমরা যদি এই এখনকার ল দেখি, এক্সিস্টিং ল ব্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট 2012, তাইলে আমাদের কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে। কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা হলো, এক্সপোর্টের ক্ষেত্রে আপনার বোথ ফর গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে জিরো রেট অ্যাপ্লিকেবল হয়, সেটা ঠিক আছে। কিন্তু এক্সপোর্ট ছাড়াও লোকালি অনেক ট্রানজেকশনস হয়, ওইগুলোর ক্ষেত্রেও আপনার জিরো রেট অ্যাপ্লিকেবল হয় গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে, যেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তবে একটা পয়েন্ট হলো, যেগুলা লোকালি সাপ্লাই হলো জিরো হয়, কিন্তু এগুলোর আলটিমেট মোটো বা গোল থাকে কিন্তু আসলে এক্সপোর্টের মতো করে ট্রানজেকশনস, লাইক এক্সপোর্টের মতোই ট্রানজেকশনস। সো সাবসিকুয়েন্টলি আমরা যখন ডিসকাস করব তখন প্রত্যেকটা ট্রানজেকশনস নিয়ে আমরা বুঝতে পারবো আসলে কেন এটা লোকালি সাপ্লাই হইলেও এক্সপোর্ট হচ্ছে। ওকে, সো জিরো হচ্ছে। এখন এই গুডস আপনার ক্ষেত্রে দুইটা আপনার বলছিলাম যে সেকশন 23 এবং সেকশন 24। সো আজকে আমাদের যে ডিসকাশনের টপিকসটা থাকবে আজকে জিরো রেটেড সাপ্লাইস, এবং এই সাপ্লাইস এর মধ্যে সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট, জিরো রেটেড সার্ভিসেস, সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস এগেইনস্ট ইন্টারন্যাশনাল টেন্ডার, supply of goods or services against inland back-to-back LC in foreign currency, industry-specific SRO for VAT-exempted goods and services, supply of goods or services in case of backward linkage industry, export of goods, decreasing adjustment of AT, আর import tax credit of import, decreasing adjustment of supplementary duty and other duties and taxes. So এই টপিকগুলো নিয়ে আমরা আজকের আজকের মানে ক্লাসে ডিসকাস করব। সো প্রথমেই জিরো রেটের সাপ্লাই যদি যাই, তাহলে একটা ফান্ডামেন্টাল আপনার পয়েন্ট আছে। পয়েন্টটা হলো আসলে আমরা যে বললাম যে জিরো, জিরো মানেই যে সব এক্সপোর্ট না লোকালি সাপ্লাই হলে জিরো হয়। সো আপনার এই স্লাইডটাতে দেখেন আমরা দুইটা ডেফিনেশন রাখছি, কম্পেয়ার করছি, যদিও আমরা ইনকাম ট্যাক্সের ডেফিনেশনটা নিয়ে ডিসকাস করব না।
দুইটা লতেই আপনার এক্সপোর্টের ডেফিনেশন আছে। সো ব্যাটের যে ডেফিনেশনটা আছে সেটাকে আমরা তিনটা পার্টে ভাগ করার চেষ্টা করছি। মানে যদি ডেফিনেশনটা আপনারা ব্যাটের লতে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা একভাবে করা, একসাথে সবগুলা করা, কিন্তু আমরা এখানে একটু স্পেল আউট করছি বোঝানোর জন্য বা ইজি আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো এখানে আপনার দেখেন ব্যাট এন্ড এসডি অ্যাক্টের যে ডেফিনেশনটা এক্সপোর্টের ক্ষেত্রে বলা হয়েছে, এখানে বলছে সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস ফ্রম ইনসাইড টু আউটসাইড দ্য জিওগ্রাফিক্যাল লিমিটস অফ বাংলাদেশ। তার মানে বাংলাদেশের ভিতর থেকে বাংলাদেশের বাহিরে, বাংলাদেশের সীমারেখার বাহিরে সাপ্লাই অফ গুডস, সেবা অথবা পণ্য সরবরাহ ইন এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সি, যে আমার যে সাপ্লাইটা হচ্ছে এটার এগেইনস্টে ফরেন কারেন্সি আসতে হবে। এবং এখানে বলা হয়েছে ডিমড এক্সপোর্টকেও আপনার এই এক্সপোর্টের ডেফিনেশনে ইনপুট করা হয়েছে। সো তাহলে আপনার এই যে ডেফিনেশন অফ এক্সপোর্ট, এখানে দুইটা ব্রড ক্যাটাগরাইজেশনে ভাগ করতে পারি। একটা হলো বাংলাদেশ থেকে দেশের বাইরে যখন আপনার গুডস অথবা সার্ভিস সাপ্লাই হচ্ছে সেটাকে আমরা বলতেছি এক্সপোর্ট, এবং অবভিয়াসলি এই এগেইনস্ট সাপ্লাই ফরেন কারেন্সি ইনফ্লো হতে হবে। এবং ডিমড এক্সপোর্ট মানে লোকালি কিছু সাপ্লাই হইলেও মানে পার্টিকুলার সার্কামস্টেন্সেসে ওইগুলাকে, যেগুলাকে ডিমড এক্সপোর্ট বলা হয়, সেগুলাও আপনার ডেফিনেশন অফ এক্সপোর্টের মধ্যে ইনক্লুড করা আছে। এখন এই হলো আপনার বেসিক্যালি এক্সপোর্টের ডেফিনেশন। সো আমরা আগেই বলছি জিরো মানেই মানে এক্সপোর্ট না, এক্সপোর্ট ছাড়াও অনেক ট্রানজেকশনস আছে জিরো হিসেবে ট্রিট করা আছে। তো এটাকে বুঝতে গেলে আমরা দেখেন এখানে একটা আপনার টোটাল ফ্লো আছে, ফ্লো চার্ট আছে। এই ফ্লো চার্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই ফ্লো চার্টটা যদি আমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ইন্ডাস্ট্রি, টোটাল পিকচারটাই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ফ্যাক্টরি সাইন আছে, রাইট? 1 2 3। আমরা যদি ডান থেকে বামে যাই, যে প্রথম যে ফ্যাক্টরি সাইনটা আছে দিস ইজ অ্যাকচুয়াল এক্সপোর্টার, মিডলে যেই ফ্যাক্টরি সাইনটা আছে সেটা হলো ভ্যাট রেজিস্টার্ড পারসন, এবং লেফট সাইডে লাস্ট ওয়ান যেই আপনার ফ্যাক্টরি সাইনটা আছে সেটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। সো আমরা যদি প্রথম ফ্যাক্টরি সাইনটাতে যাই তাহলে ওখানে আমরা ওইটাকে ট্রিট করছি অ্যাকচুয়াল এক্সপোর্টার, দ্বিতীয়টাকে বলতেছি ভ্যাট রেজিস্টার্ড পারসন, তৃতীয়টাকে বলতেছি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। সো তার মানে আমি যদি একটা এক্সাম্পল দেই, গার্মেন্টস, হ্যাঁ, মনে করেন একটা গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস কি করে আপনার সুতা এই শার্ট ম্যানুফ্যাকচার করে বাইরে এক্সপোর্ট করে। ঠিক আছে, আমরা এখানে একটা শার্টের সিম্বল দিছি যে শার্ট এক্সপোর্ট মানে ম্যানুফ্যাকচার করে আউটসাইড কান্ট্রিতে এক্সপোর্ট করে। এখন এই যে শার্টটা ম্যানুফ্যাকচার করা হয়, এই শার্টটা ম্যানুফ্যাকচার করতে গেলে বেসিক্যালি কি লাগে? আপনার ফেব্রিক্স লাগে, সুইং থ্রেড লাগে, অ্যাক্সেসরিজ লাগে, ট্রিমস লাগে, প্যাকিং মেটেরিয়ালস লাগে। এইগুলোর সমন্বয়েই শার্টটা ম্যানুফ্যাকচার করে আপনার প্যাকেটে প্যাকিং করে এক্সপোর্ট করা হয়, রাইট? সো যখন এক্সপোর্ট করা হয় এখানে দেখেন দুইটা রিলেশন। একটা হলো অ্যাকচুয়াল এক্সপোর্টার। অ্যাকচুয়াল এক্সপোর্টার কি করছে? আপনার মাস্টার এলসি বা আপনার সেলস কন্ট্রাক্ট বা টিটি, ইউএসডি, ডিমান্ড ড্রাফট, হোয়াটএভার ইট ইজ, বেসড অন দ্যাট একটা ট্রানজেকশনের জন্য আপনার কি হয়েছে, আপনার ট্রানজেকশন করার জন্য আপনার এগ্রিমেন্ট করছে বা অ্যালাইন্ড হয়েছে উইথ দ্য ফরেন কি ফরেন বায়ার। সো যখন এই অ্যাকচুয়াল এক্সপোর্টার আপনার শার্টটা ম্যানুফ্যাকচার করলো, ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করলো ফিনিশ গুড দেশের বাইরে থ্রু শিপ, এই জন্য একটা শিপের আপনার সিম্বল আছে। সো যে অ্যাকচুয়াল এক্সপোর্টার, যাকে আমরা ফার্স্ট সাইনে দেখতেছি অ্যাজ এ ফ্যাক্টরি, এই অ্যাকচুয়াল এক্সপোর্টার মানে কি, যে অ্যাকচুয়ালি গুডসটা এক্সপোর্ট করে তাকে এক্সপোর্টার বা অ্যাকচুয়াল প্রকৃত রপ্তানিকারক বলা হচ্ছে। এই ফার্স্ট যে ফ্যাক্টরি গুডসটা যখন শার্টটা যখন এক্সপোর্ট করলো তাহলে এই এক্সপোর্টটা হলো কি এক্সপোর্ট। আমরা যদি ডেফিনেশনটা দেখি এই সাপ্লাইটা হলো এক্সপোর্ট, এবং যে এক্সপোর্ট করছে তাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোর্টার। তো এখন এই যে অ্যাকচুয়াল এক্সপোর্টার, আমরা বললাম কি এই অ্যাকচুয়াল এক্সপোর্টার যখন আপনার গুডসটা ম্যানুফ্যাকচার করবে তখন তাকে র মেটেরিয়াল, প্যাকিং মেটেরিয়াল পারচেস করতে হবে, দেন গুডসটা ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করবে। সো যখন আপনার এই অ্যাকচুয়াল এক্সপোর্টার
আপনার ধরে নিলাম লোকালি এই যে মাঝখানে ব্যাট রেজিস্টার্ড পার্সন আছে, ব্যাট রেজিস্ট্রেশন পার্সন থেকে শার্টটা যেহেতু সেলাই করতে হবে, আপনার সুইং ট্রেড পারচেস করবে, সুইং ট্রেড। সো এখানে দেখেন এই ব্যাট রেজিস্টার্ড পার্সন আর অ্যাকচুয়াল এক্সপোর্টার দুইজনের মধ্যে রিলেশনটা হচ্ছে কি আপনার ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি। দেখেন ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি মানে এই যে মাস্টার এলসিটা পাইলো সেটা রেফারেন্সে অ্যাকচুয়াল এক্সপোর্টার ব্যাট রেজিস্টার্ড পার্সনকে আপনার ইনল্যান্ড একটা ব্যাক টু ব্যাক এলসি দিবে, আপনার দেওয়ার এগেনস্টে ব্যাট রেজিস্টার্ড পার্সন সুইং ট্রেড ম্যানুফ্যাকচার করে আপনার কি করবে, এই ব্যাট রেজিস্টার্ড পার্সন অ্যাকচুয়াল এক্সপোর্টারকে সুইং ট্রেডটা সাপ্লাই দিবে, এবং অ্যাকচুয়াল এক্সপোর্টার কি করবে এই সুইং ট্রেড দিয়ে শার্ট সেলাই করে শার্ট ম্যানুফ্যাকচার করে আউটসাইড দ্য কান্ট্রিতে এক্সপোর্ট করবে। এই যে ট্রানজেকশনসটা দেখেন, ব্যাট রেজিস্টার্ড পার্সন মিডিলে যে এই ফ্যাক্টরিটা আছে আর অ্যাকচুয়াল এক্সপোর্টার, এই দুইজনের ট্রানজেকশনসটাকে বলা হচ্ছে ডিমড এক্সপোর্ট। মানে হলো কি যে আপনার লোকালি সাপ্লাই হয়েছে বাট আলটিমেটলি এটা ইউজ হয়ে কনজিউমড হয়ে দেশের বাইরে চলে গেছে, তাইলে এই দুইজনের ট্রানজেকশনসটাকে বলা হচ্ছে ডিমড এক্সপোর্ট। সো আমরা যে এক্সপোর্টের ডেফিনেশনটা দেখে আসলাম, ওই এক্সপোর্টের ডেফিনেশনে এটাকেও এক্সপোর্ট হিসেবে ট্রিট করা হয়েছে, যদিও এটা ডিরেক্টলি এটা এক্সপোর্ট হয় নাই, বাট ডিরেক্টলি ইনডাইরেক্টলি যেহেতু এটা এক্সপোর্ট হয়েছে, সো দ্যাট ইজ কল্ড ডিমড এক্সপোর্ট এন্ড দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য ডেফিনেশন অফ এক্সপোর্ট। আর লাস্ট ট্রানজেকশন যেটা, যে সুইং ট্রেড ম্যানুফ্যাকচার করতেছে ব্যাটারি স্টার্ট পার্সন, সো এই যে ব্যাটারি স্টার্ট পার্সন সুইং ট্রেড ম্যানুফ্যাকচার করতেছে, তো তার জন্য কি দরকার, তার জন্য সুতা কিনতে হবে, ইয়ার্ন কিনতে হবে, তার কেমিক্যালস কিনতে হবে, কারণ এটাকে ইয়ার্নটাকে কি করতে হবে, কালারিং করতে হবে, করে কালার করে আপনার সুইং থ্রেড কনভার্ট করে এটা অ্যাকচুয়াল এক্সপোর্টারকে সাপ্লাই দিতে হবে। তাহলে মিডলম্যান যে ব্যাটারি রেজিস্টার্ড পার্সন, এই মিডলম্যান যখন আরেকটা লাস্ট প্রান্তে যে ফ্যাক্টরি তার কাছ থেকে গোস্ট পারচেস করবে ইয়ার্নটা, তাহলে এই যে দুইজনের ট্রানজেকশনটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং ব্যাটারি রেজিস্টার্ড পার্সন, এই দুইজনের ট্রানজেকশনটাকেও কিন্তু ডিমড এক্সপোর্ট আপনার হিসেবে মানে ট্রিট করা হয়। এই দুজনের ট্রানজেকশন অলসো ডিমড এক্সপোর্ট। কিন্তু এই দুজনের ট্রানজেকশনের মধ্যে উপরে যদি আমরা দেখি যে প্রথমটাতে দেখছি যে অ্যাকচুয়াল এক্সপোর্টার আর ব্যাটারি রেজিস্টার্ড পার্সনের মধ্যে ট্রানজেকশনটা হতে হবে ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি, বাট এখানকার যেই ট্রানজেকশনটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং ব্যাটারি রেজিস্টার্ড পার্সন, এই দুইজনের মধ্যে ট্রানজেকশনটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আপনার এলসিতে হতে ব্যাক টু ব্যাক এলসিতে হতে পারে, অথবা ইনল্যান্ড এলসি ইন ফরেন কারেন্সিতেও হতে পারে। তো যদি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি মিডলম্যান মিডলে যে ফ্যাক্টরি আছে ব্যাটারি রেজিস্টার্ড পার্সন তাকে সাপ্লাই দেয়, এই ট্রানজেকশনটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়। লাস্ট প্রান্তে যে আছে তাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি বলা হয়। মিডলে যে আছে সে যখন যে গুডসটা আপনার পারচেস করলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি থেকে, সেটা দিয়ে গুডস ম্যানুফ্যাকচার করার পর যখন অ্যাকচুয়াল এক্সপোর্টারকে সাপ্লাই দিবে, আপনার তার এই ট্রানজেকশনটাকে ডিমড এক্সপোর্ট বলা হচ্ছে, কারণ এটা ইন্টারনালি ইনল্যান্ড হচ্ছে। এবং এই অ্যাকচুয়াল এক্সপোর্টার যখন গুডসটা সাপ্লাই করবে ফিনিশ গুডস, যে এক্সপোর্টার ফার্স্ট ওয়ান তাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোর্টার। সো এই ট্রানজেকশনটার মধ্যেই আপনার টোটাল এক্সপোর্ট ডিমড এক্সপোর্টের ট্রানজেকশনটা ডিফাইন করা আছে। আমরা যদি এটা বুঝে যাই তাহলে অ্যাকচুয়ালি এক্সপোর্ট এবং ডিমড এক্সপোর্টের ডেফিনেশন প্লাস এগুলার ট্রানজেকশনস এর ক্ষেত্রে কি রেট হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ডিমড এক্সপোর্ট কিনা অথবা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিকে, এটা ভেরি ক্লিয়ার হয়ে যাবে। সো এইটাতে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন, দেন আমরা সাবসিকুয়েন্ট স্লাইডে ব্যাকওয়ার্ড যাব। লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যেটা, সেই ব্যাকওয়ার্ড লিঙ্ক ইন্ডাস্ট্রি এর কি এনবিআর থেকে বা ইয়ার থেকে আলাদা কোনো স্বীকৃতি নেওয়া লাগে না? এখন এখন এক্সপোর্ট আহ, হইতে গেলে নিচে নিচে দেখেন, আপনার কোশ্চেনটাকে আমি আরেকটু ইলাবোরেট করি। দেখুন এই যে নিচে দেখেন, যখন আমরা ডিমড এক্সপোর্ট লিখলাম, এই ডিমড এক্সপোর্টের নিচে দুইটা লেখা আছে। প্রথম ডিমড এক্সপোর্ট যেটা ব্যাটারি রেজিস্টার্ড পার্সন আর অ্যাকচুয়াল এক্সপোর্টারের মধ্যে রিলেশনটা হয়েছে, এখানে আমরা বলতে চাচ্ছি যে আপনার এই সাবজেক্ট টু হ্যাভিং স্পেশাল বন্ডেড ওয়ারেন্স লাইসেন্স বাই দ্য অ্যাকচুয়াল এক্সপোর্টার। তার মানে এই অ্যাকচুয়াল এক্সপোর্টারে কি করতে হবে, বন্ড লাইসেন্স থাকতে হবে যদি এই ট্রানজাকশনটা করতে হয়, কার সাথে, ব্যাটারি রেজিস্টার্ড পার্সনের সাথে অ্যাকচুয়াল এক্সপোর্টারের। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, এখানে যখন ট্রানজাকশনটা হবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি এবং ব্যাটারি রেজিস্টার্ড পার্সন, এখানে বলেন দেখেন বলছে কি সাবজেক্ট টু হ্যাভিং স্পেশাল বন্ডেড ওয়ারেন্স লাইসেন্স বাই দ্য ব্যাটারি রেজিস্টার্ড পার্সন। তাহলে প্রথম দুইজন অ্যাকচুয়াল এক্সপোর্টার এবং আপনার ব্যাটারি রেজিস্টার্ড পার্সন দুইজনেরই কি থাকবে, আপনার বন্ডেড ওয়ারেন্স লাইসেন্স থাকতে হবে, নাহলে এই ট্রানজাকশনটা করতে পারবে না। এটা হলো একটা অপশন। প্রথম এবং দ্বিতীয় দুইজনের হলো বন্ড লাইসেন্স আছে, বন্ডেড ওয়ারেন্স লাইসেন্স আছে। তৃতীয় জনেরটার ক্ষেত্রে কিন্তু
আপনার কোনো কিছু বলা হয় নাই। সো তৃতীয় জনের ক্ষেত্রে আপনার নর্মালি এনবিআর থেকে কোনো কিছু নেওয়ার ইস্যু নাই। ওই যে এখানে রেফারেন্স দেওয়া আছে রুল 18 গ, এখানকার যেটা আপনার এখানে প্রসিডিউরটা ডিফাইন করা আছে, এই প্রসিডিউরটা কমপ্লাই করে যদি তৃতীয় ফ্যাক্টরি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি আপনার দ্বিতীয় ফ্যাক্টরি ব্যাট টেস্টেড পার্সনকে সাপ্লাই করে, তখন এটাকে ডিমড হিসেবে ট্রিট করা হবে, অ্যাকর্ডিংলি ব্যাটেড রেট 0 হবে। ঠিক আছে? স্যার বন্ডেড ওয়্যারহাউস এটা অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। এইটা আসলে আমার এখন যদি আমি এটা নিয়ে ডিসকাস করতে চাই, ইট উইল টেক মাচ মোর টাইম। এটা কাস্টমস এর পার্ট, আমরা যখন কাস্টমস এর ক্লাস নিয়ে ডিসকাস করব তখন আমরা ডিটেলস ডিসকাস করব। বাট আপনার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি একটু শর্টলি রেসপন্স করার চেষ্টা করি। সেটা হলো, মনে করেন এই যে প্রথম যে অ্যাকচুয়াল এক্সপোর্টার, সো এই যে অ্যাকচুয়াল এক্সপোর্টার গুডস ম্যানুফ্যাকচার করে, তাহলে তার ম্যানুফ্যাকচার করতে গেলে কি হয়, আমার এই যে ফেব্রিক্স যেটা আমরা বললাম শার্ট, রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, তার শার্টটা যখন ম্যানুফ্যাকচার করে, তাইলে তার মেইন যে র মেটেরিয়ালটা ফেব্রিক্স, এটা ইম্পোর্ট করতে হয়, রাইট? আরো হয়তো অনেক আপনার অ্যাক্সেসরিজ বা ট্রিমস বা অন্যান্য র মেটেরিয়ালস, প্যাকিং মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হইতে পারে। আমি জাস্ট একটা মেটেরিয়াল পোর্শনটা নিয়ে কথা বলতেছি। সো যখন এই শার্টটা ম্যানুফ্যাকচার করার জন্য ফেব্রিক্সটা ইম্পোর্ট করবে, তখন আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে যখন একটা গুডস ইম্পোর্ট করে, তখন 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস হতে পারে, রাইট? কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, এআইটি, এটি, এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হইতে পারে। এক্সপোর্টের ক্ষেত্রে কি? এক্সপোর্টের ক্ষেত্রে 0, মানে আপনি যখন গুডসটা এক্সপোর্ট করবেন, আউটপুট সাইডে আপনার কোনো ব্যাট নাই, রেট 0, রেট নাই বলা যাবে না, রেট আছে 0 রেট। সো এখন আপনার এক্সপোর্টের ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট হলো যে আউটপুটে 0, আর পারচেজে যা আপনি ব্যাট, আপনার কাস্টম ডিউটি পে করবেন, সবগুলো আপনি কি করবেন, বেনিফিট পাবেন। মানে আপনি এক্সপোর্ট করলে, প্রুফ করলে আপনি পারচেজের সময় যে ডিউটিস এন্ড ট্যাক্সেস ইম্পোর্ট করার ক্ষেত্রে দিয়ে আসছেন, সেগুলো আপনি সবগুলাই, কিছু কিছু ক্ষেত্রে ড্রব্যাক, কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট আপনি পাবেন, কিছু কিছু ক্ষেত্রে রিফান্ড পাবেন। মানে আলটিমেটলি গভর্নমেন্টের কাছ থেকে এই টাকাটা যেটা আপনি পেড করছেন, সাবসিকুয়েন্টলি আপনি ফেরত পাবেন ডিফারেন্ট ওয়েসে। কিন্তু এই যে ফেরতটা, একবার আপনি ডিউটি পে করলেন, আবার ফেরত নিতে গেলেন, তাহলে এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, ওয়ার্কিং ক্যাপিটাল টাইড আপের ব্যাপার, এবং আপনার অনেক কমপ্লায়েন্স প্রসিডিউরস এর ইস্যু আছে। তো সেইটা যেন পে না করতে হয়, একবার পে করে আবার গভর্নমেন্টের কাছ থেকে ফেরত নেওয়া, এই জটিলতাতে অ্যাভয়েড করার সিস্টেমটা হলো বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স। মানে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স যদি আপনার থাকে, তাহলে ইম্পোর্টের সময় আপনাকে কোনো ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হবে না। উইদাউট পেইং এনি ডিউটিস এন্ড ট্যাক্সেস এট ইম্পোর্ট স্টেজ, ইউ ক্যান রিলিজ ইউর গুডস ফ্রম customs authority, then you will manufacture the goods, subsequently you will do the export. So এই হলো সামারি ম্যানারে বন্ডেড ওয়্যারহাউস অপারেশনস। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা Yes, বোঝা sir. গেছে? Yes. আচ্ছা, ওকে। বন্ডেড ওয়্যারহাউসের লাইসেন্সটা দেয় কারা, কোন কর্তৃপক্ষ দেয়? কাস্টমস বন্ড কমিশনারেট, Customs. কাস্টমস বন্ড কমিশনারেট, হ্যাঁ, আলাদা কমিশনারেট আছে। ট্যাক্সে যেমন কমিশনার অফ ট্যাক্সেস, ভ্যাটে যেমন কাস্টমস এক্সেস এন্ড ভ্যাট কমিশনারেট, বন্ডের ক্ষেত্রে আছে কি কাস্টমস বন্ড কমিশনারেট। স্যার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কোম্পানিটা এর স্যার হ্যাঁ ব্যাকওয়ার্ড বলেন। লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিটা আছে, এও ভ্যাট রেজিস্ট্রেশন নেবে, সে কিসের আন্ডারে দেওয়া? ওর তো বন্ডেড ওয়ারহাউস নেই। তার তার ব্যাটারি স্টেশন হবে ম্যানুফ্যাকচার হিসেবে। আপনার বন্ড লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস থাকলে কিন্তু ব্যাটারি স্টেশনে কোথাও বন্ডেড ওয়্যারহাউস আছে এটা বলা থাকে না। কিন্তু আপনারা যদি ব্যাটারি স্টেশন দেখেন যার বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স আছে বা কোনো এক্সপোর্টারের, ব্যাটারি স্টেশনে কিন্তু কোনো কিছু বলা থাকে না যে তার বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স আছে কি নাই। তো ওইটা দেখার ইস্যু না। তার ব্যাটারি স্টেশন থাকবে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার, বাট ওকে। আপনার, আপনি তাকে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি হিসেবে আইডেন্টিফাই করবেন বেসড অন দ্য ট্রানজেকশন। এখন ওই যে বললাম ট্রানজেকশনটা কি হবে, কোন প্যাটার্নে হবে, কি প্রসিডিউরস এনশিওর করতে হবে, তাহলে এটা এটা কি ডিফাইন লিঙ্কটা করা আছে থাকবে, ওই রুল। মাস্টার এলসির লিঙ্কটা, ব্যাক টু ব্যাকের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা থাকবে, রাইট স্যার? মাস্টার এলসির লিঙ্কটা যে থাকবে আমি আপনাকে বলবো না, কারণ আপনি দেখেন তৃতীয় যখন এই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে ব্যাটারি স্টার্ট পারসন মিডলের যে ফ্যাক্টরি আছে তার ট্রানজেকশন হয়, সেখানে দুইটা অপশন আছে, ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি অর ইনল্যান্ড এলসি ইন ফরেন কারেন্সি।
যখন ব্যাক টু ব্যাক এলসি হয় তখন মাস্টার এলসি রেফারেন্স থাকে, রাইট? ওই মাস্টার এলসি রেফারেন্সে ব্যাক টু ব্যাক হয়, ব্যাক টু ব্যাকের এই টেস্ট আবার ব্যাক টু ব্যাক হয়। কিন্তু যখন এই ব্যাক টু ব্যাক হয় না, যেমন ইনল্যান্ড এলসি ইন ফরেন কারেন্সি বলছে এটা ব্যাক টু ব্যাক না, তখন কিন্তু ওই মাস্টার এলসি রেফারেন্সটা এই ইনল্যান্ড এলসি ইন ফরেন কারেন্সির কারণে থাকবে না। রাইট, ঠিক আমার আছে, একটা প্রশ্ন ছিল। রাইট, ঠিক আছে, ঠিক স্যার। ওকে। এখন আমরা কি দেখলাম এটা থেকে, যে অ্যাকচুয়াল এক্সপোর্টার যে গোষ্ঠটা এক্সপোর্ট করতেছে মানে সাপ্লাই দিতেছে আউটসাইড বাংলাদেশে, ইনসাইড টু আউটসাইড এগেইনস্ট ফরেন কারেন্সি, তাহলে সেটা আমরা দেখলাম এক্সপোর্ট, এবং যে এটা ডিরেক্টলি সাপ্লাই দিচ্ছে তাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোর্টার। আর ব্যাকে যে দুইটা ফ্যাক্টরি দেখলাম, মাঝখানের ফ্যাক্টরিটাকে বলা হচ্ছে ব্যাটারি পার্সন নর্মাল আপনার, আর লাস্টের যে ফ্যাক্টরিটা তাকে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। তো এখন এই ভিতরে যে দুইটা ফ্যাক্টরি, মানে দ্বিতীয় ফ্যাক্টরির সাথে প্রথম ফ্যাক্টরি ট্রানজেকশন অথবা দ্বিতীয় ফ্যাক্টরির সাথে তৃতীয় ফ্যাক্টরি ট্রানজেকশন, এই দুইটা ট্রানজেকশনকে বলা হচ্ছে ডিমড এক্সপোর্ট। তো তাইলে আপনার এরকম আপনার ডেফিনেশন আছে কয়েকটা। একটা হলো আপনার ডিমড এক্সপোর্ট, আপনার অ্যাকচুয়াল এক্সপোর্টার কাকে বলে সেটার ডেফিনেশন আছে। সো এগুলা অ্যাকচুয়ালি এই যে এখানে যেমন আপনার অ্যাকচুয়াল এক্সপোর্টারের ডেফিনেশন আছে, অ্যাকচুয়াল এক্সপোর্টারের ডেফিনেশনে বলছে যে আপনি সরাসরি দেশের বাইরে সাপ্লাই করতেছেন, আপনার ফরেন কারেন্সি আপনার ইনফ্লো হচ্ছে, এবং এক্সপোর্ট পলিসি অথবা বাংলাদেশ ব্যাংকের যে প্রভিশনস আছে সেগুলা কমপ্লাই করে যখন আপনি দেশের বাইরে সাপ্লাই দিবেন, তখন যে সাপ্লাই দিবে তাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল এক্সপোর্টার। মানে আমরা যদি ডেফিনেশনটা দেখি এটা তাই। তারপর আমরা যদি পড়ি, বলা হয়েছে অ্যাকচুয়াল এক্সপোর্টার অর এক্সপোর্টার মিন্স সাচ পারসন অর এস্টাবলিশমেন্ট হু ডাইরেক্টলি এক্সপোর্টস টু দ্য এক্সপোর্ট প্রসেসিং জোন এরিয়া or outside Bangladesh is produced goods or services or goods or services collected otherwise, observing the formalities laid down in the provisions of export policy published from time to time by the government and foreign exchange related provisions published from time to time by the Bangladesh Bank. So তাই হলো অ্যাকচুয়াল এক্সপোর্টার বা এক্সপোর্টার, যেটা আমরা ফ্রন্ট সাইডে আমরা এটা মানে ফ্লো চার্টে দেখলাম যে আছে, তাকে এটা মিন করতেছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি একটা ডেফিনেশন আছে, আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি কাকে বলে দেখছি। তারপর ডেফিনেশনটা যদি দেখি, যেহেতু এটা ইন্ডাস্ট্রি তার মানে এটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি থাকতে হবে, ট্রেডিং হলে চলবে না। এখানে বলছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি মিনস এনি ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং হুইচ সাপ্লাইজ গুডস অর সার্ভিসেস এগেইনস্ট ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি অর ইনল্যান্ড এলসি ইন ফরেন কারেন্সি টু এনি রেজিস্টার্ড পারসন who is under an obligation in the inland back-to-back LC to supply goods or services to an actual exporter in exchange of foreign currency. So আমরা ওখানে যেটা ডিসক্রাইব করছি সেটাই এখানে ডেফিনেশনে দেওয়া আছে, এই ডেফিনেশনটিকে নিয়েই আমরা ওই ফ্লোচার্টটাকে প্রিপেয়ার করেছি। এছাড়া এই যেহেতু ডিমড এক্সপোর্ট, সো ডিমড এক্সপোর্টের ডেফিনেশন হচ্ছে একটা। সো ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে তো আমরা প্রথম দেখলাম এই যে এক্সপোর্টারের সাথে যে রিলেশন থাকে, যার ইন্টারনালি ইনসাইড সাপ্লাই অফ উইদিন দ্য বাংলাদেশ, সেটাকে ডিমড এক্সপোর্ট বলা হয়। এটা ছাড়াও ডিমড এক্সপোর্টে আরো দুইটা জিনিসকে ইনকর্পোরেট করা হয়েছে লোকালি সাপ্লাই ক্ষেত্রে। সেটা হলো একটা হলো সাপ্লাই অফ এনি গুডস অর সার্ভিস within the territory of Bangladesh against foreign exchange in prescribed manner through an international tender or under a local letter of credit. So এই দুই ধরনের ট্রানজাকশনকেও ডিমড এক্সপোর্টের ডেফিনিশনের আন্ডারে আনা হয়েছে, এবং ডিমড এক্সপোর্ট হইলে কিন্তু আমরা দেখছি যে এটা পার্ট অফ এক্সপোর্ট হয়ে যায়, মানে ডেফিনিশন অফ এক্সপোর্টে ইনক্লুডেড হয়ে যায়, এবং এক্সপোর্টে ইনক্লুড হয়ে গেলে এক্সপোর্টের ক্ষেত্রে রেট অফ ভ্যাট ইজ 0। সো এই দুইটা ইন্টারন্যাশনাল টেন্ডার এবং লোকাল লেটার অফ ক্রেডিটের যে প্রভিশনস আছে সেগুলো আমরা এই আজকের ডিসকাশন টপিকসে ডিসকাশন করব। সো এই হলো ব্রডলি এক্সপোর্ট, ডিমড এক্সপোর্ট, এবং এখানে কয়েকটা প্রভিশনস আছে জিরো রেটেড এর ক্ষেত্রে। সেই প্রভিশনস হলো যেই ক্ষেত্রে আপনার জিরো এবং এক্সেমটেড, সাপোজ একটা সাপ্লাই দিতেছেন সেটা জিরো হচ্ছে, আবার এট দ্য সেম টাইম এটা এক্সেমটেড, তখন এটা জিরো রেটেড হিসেবে কনসিডার করা হবে। আলটিমেটলি এখন আপনি একটা কোশ্চেন করতে পারেন যে এক্সেমটেড হলেও ব্যাট পে করতে হয় না, জিরো হলেও ব্যাট পে করতে হয় না, জিরো একটা রেট ঠিক আছে, কিন্তু আলটিমেটলি তো আপনাকে ব্যাট পে করতে হচ্ছে না,
তাইলে এই ধরনের প্রভিশনস করার কারণটা কি? সো টেকনিক্যালি অ্যাকচুয়ালি আমাদের লটা এমনভাবে ডিজাইন করা হয়েছে বা সাবসিকুয়েন্টলি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এই যে প্রভিশনসটা সেটা ভ্যালুলেস। কেন ভ্যালুলেস আমি বলি, যে আমরা দেখব যে যখন ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া যায় সেকশন 46 এর আন্ডারে, আমরা সাবসিকুয়েন্ট ক্লাসে ডিসকাস করব ইনপুট ট্যাক্স ক্রেডিটের প্রভিশনস নিয়ে। ওখানে বলছে যে আপনি যদি কোনো গুডস সাপ্লাই দেন at the rate of 15% অথবা আপনি জিরো রেটে এক্সপোর্ট করেন, তাইলে আপনি পারচেজে যে ব্যাটটা পে করছেন সেই ব্যাটটা সেলসের যে ব্যাট মানে আউটপুট ব্যাটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, কিন্তু জিরো এক্সপোর্ট জিরোর ক্ষেত্রে। বাট এই যে অন্যান্য জিরো, সেই জিরোর ক্ষেত্রে কিন্তু ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার সুযোগ নাই। আমরা যদি সেকশন 46 এর প্রভিশনসটা দেখি, যদিও ইন ডিটেলস আমরা ডিসকাস করব, তো যেহেতু আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট ক্লেম করার কোনো সুযোগ নাই ফর জিরো রেটেড এক্সেপ্ট এক্সপোর্ট, তাইলে আলটিমেটলি এই প্রভিশনসটা ইনইফেক্টিভ, মানে এটা কোনো প্র্যাকটিক্যালি কোনো বেনিফিটেড প্রভিশনস না। বাট যেহেতু প্রভিশনস, যে যখন কখনো আপনার হয়তো মেয়াদ আসতে পারে যে ঠিক আছে একটা ট্রানজেকশন দেখাই দেওয়া হইলো যে এটা এট দ্য সেম টাইম এক্সেপ্টেড এন্ড জিরো রেট, তখন হয়তো কোশ্চেনটা আসতে পারে যে রেট অফ ব্যাট কি হবে। সো এই হলো আপনার একটা প্রভিশন, যে যদি কোনো একটা সাপ্লাই বোথ এক্সেপ্টেড এবং জিরো রেটেড হয়, দেন সেটা জিরো রেটেড হিসেবে কনসিডার করা হবে। আরেকটা প্রভিশনস হলো যে যেই জিরো রেটেড ট্রানজেকশন রেটেড অ্যাপ্লিকেবল হয় যে ক্ষেত্রে, যে সাপ্লাইয়ের ক্ষেত্রে বা যে ট্রানজেকশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি আপনার ইম্পোজ হয় না। তার মানে সাপ্লিমেন্টারি ডিউটি জিরো রেটেড সাপ্লায়ার্সের ক্ষেত্রে নাই। সো আমরা যখন আউটপুট পার্টে সাপ্লিমেন্টারি ডিউটির প্রভিশন দেখব, তখন দেখব যে জিরোর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হয় না, আদার দেন জিরোর ক্ষেত্রে অন্যান্য কোন কোন ট্রানজেকশনের ক্ষেত্রে, কোন কোন ট্রানজেকশনের ক্ষেত্রে লোকালি সাপ্লাইয়ের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাপ্লিকেবল হতে পারে, সেটা আমরা সাবসিকুয়েন্টলি ডিসকাস করব। তো পয়েন্টটা হলো যে জিরো রেটেড ট্রানজেকশনের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজিশন হয় না। এখন আমরা যাব যে সেকশন 23, যেটা বলা আছে সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট। সো এটার সেকশন 23 যেই আপনার টাইটেলটা আছে, এই টাইটেলটা আপনার ইংরেজিতে যদি বলি সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট, এবং বাংলায় যদি বলি, বাংলায় ওখানে বলা আছে আপনার কি বলা আছে, বলা আছে রপ্তানির নিমিত্তে পণ্য সরবরাহ। যদিও টাইটেলটা আমরা দেখি সেকশন 23 যে রপ্তানির নিমিত্ত পণ্য সরবরাহ বা সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট, বাট আমরা যদি এই সেকশনের ভিতরে প্রত্যেকটা ট্রানজেকশনকে দেখি, মানে প্রত্যেকটা সাবসেকশনকে দেখি, তাহলে দেখবো যে দ্যাট ইজ নট ওনলি ফর সাপ্লাই অফ মানে গুডস ফর এক্সপোর্ট, এক্সপোর্ট ছাড়াও লোকালি অনেক সাপ্লাই আছে যেগুলোকে জিরো হিসেবে ট্রিট করা হয়েছে। সো আমরা টাইটেলটা দেখলে একটু কনফিউজ হয়ে যাব, যখন ভিতরে যাব তখন দেখবো যে এক্সপোর্ট ছাড়াও অন্যান্য লোকাল সাপ্লাই অফ গুডস এর ক্ষেত্রেও জিরো রেট অ্যাপ্লিকেবল হয়। বাট আমি আগেও বলছি, ওগুলো টেকনিক্যালি অ্যানালাইসিস করে দেখবো যে এটার ফিলোসফি আলটিমেটলি এক্সপোর্ট হতে পারে। সো আপনার এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে সাপ্লাই অফ গুডস ফর এক্সপোর্ট জিরো রেটের সাপ্লাই, এখানে অনেকগুলো প্রভিশনস আছে। সো এই প্রভিশনস এর মধ্যে প্রথম যে প্রভিশনসটা হলো যে আপনার 0% ব্যাট অন সাপ্লাই অফ এনি গুডস ফর এক্সপোর্ট, এবং কন্ডিশন দেওয়া আছে নট অ্যাপ্লিকেবল টু এনি গুডস রিইম্পোর্টেড অর ইন্টেন্ডেড ফর রিইম্পোর্ট। তার মানে হলো যে আপনি যখন এক্সপোর্ট করবেন তখন 0% ব্যাট অ্যাপ্লিকেবল, কিন্তু এটার শর্তটা হলো যে আপনি যে গুডসটা এক্সপোর্ট করছেন সেটা আবার রিইম্পোর্ট হইলে, বা আপনি যদি রিইম্পোর্টের জন্য এক্সপোর্ট করেন তাহলে এটা অ্যাপ্লিকেবল, এই জিরো রেটটি অ্যাপ্লিকেবল হবে না। সো এক্সপোর্টের ক্ষেত্রে রেট অফ ব্যাট ইজ জিরো, এক্সপোর্ট অফ গুডস এর ক্ষেত্রে। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো একটু টেকনিক্যাল, আমি আপনাদেরকে বলি, এক্সাম্পল দিলে হবে। এখানে বলছে 0% ব্যাট অন ফলোইং সাপ্লাইস। প্রথমটাতে বলছে গুডস লোকেটেড আউটসাইড বাংলাদেশ at the time of supply, condition হলো such goods is not assembled, installed or imported into Bangladesh by the supplier. And second যেটা আছে বলছে goods is supplied anywhere outside Bangladesh after it is imported but before it is entered for home consumption. এখানে কন্ডিশন বলছে such goods shall be deemed to have been located outside Bangladesh at the time of supply. So প্রথম যে গুডস পয়েন্টটা বলছে যে গুডস লোকেটেড আউটসাইড
বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই। তো এটা কি রকম হতে পারে? যা আপনি বলতেছেন যে গুডস আপনার লোকেটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই, তাইলে তো এটা বাইরের প্রভিশনসে চলে গেল, এটা আবার আমাদের এখানকার লতে আসবে কেন? এটা বেসিক কোশ্চেন আসতে পারে। এটার এক্সাম্পলটা হলো, আমাদের আপনারা সবাই জানেন যে এখনকার যে বিজনেস ডাইনামিক্স বা মেকানিজম গুলা হচ্ছে, এখন অনেক মডার্ন মডার্ন কনসেপ্টে ইউটিলাইজেশন হচ্ছে ডিও টু আপনার অনেক টেকনিক্যাল অ্যাসপেক্টের কারণে বা টেকনোলজির কারণে কিন্তু বিজনেসের অনেক ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? যদি আমরা দেখি যে উবার, তার কি উবারের এত বড় অপারেশন বা তার নিজের এক গাড়ি নেই। সো পয়েন্টটা হলো ওই কনসেপ্টে চলে গেছে বিজনেসটা, যেটা টেকনোলজির কারণে আসলে অনেক ক্ষেত্রে ফিজিক্যালি আমাদের অনেক কিছু করতে হয় না, বা ফিজিক্যালি আমাদের অনেক কিছু থাকার দরকার হয় না। তো এটা এমন একটা প্রভিশনসটা কি বলছে কি, যে গুডস লোকেটেড আউটসাইড বাংলাদেশ এট দ্য টাইম অফ সাপ্লাই। আপনি সাপ্লাই দিচ্ছেন, ওই সাপ্লাইয়ের সময় গুডসটা বাংলাদেশে নাই, আউটসাইড বাংলাদেশে আছে, এবং কন্ডিশন একটা দিয়ে দিছে যে ওই গুডসটা বাংলাদেশে অ্যাসেম্বলড হয় নাই, ইনস্টলড হয় নাই, অর ইম্পোর্টেড হওয়া হয় নাই, তার মানে বাংলাদেশে এই গুডসটা কখনো আসেই নাই। তাইলে আবার এটা কিভাবে জিরো রেটেড হয়, যে এটা বাংলাদেশে আসেই নাই, আমি সেটা ট্রানজেকশনই করব কিভাবে, আবার সেটা জিরো রেটেড হবে কিভাবে, সেটা একটা কোশ্চেন আপনার নর্মালি ক্রিয়েট হয়। এটার ক্ষেত্রে একটা পয়েন্ট হলো যে একটা কনসেপ্ট ছিল অনেক আগে, যেটা বিল টু শিপ টু। হ্যাঁ, তো এই কনসেপ্টটাকে আপনার এইবার এক্সপোর্ট পলিসি লেটের যেটা হয়েছে সেটাতে আরো সুন্দরভাবে আপনার এটা টার্মিনোলজিটা আপনার ডিফাইন করা হয়েছে। সো এটা কনসেপ্টটা কি মনে করেন, সাপোজ মনে করেন আমি রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, আরএমজি, আমি রেডিমেড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। আমি হয়তো দেখা গেলো যে এক ধরনের শার্ট ম্যানুফ্যাকচার করি, ওকে, শ্রীলঙ্কায় আমি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করে শ্রীলঙ্কায় আমি এক্সপোর্ট করি। সো আমি একটা স্পেশাল ক্যাটাগরি শার্ট ম্যানুফ্যাকচার করতেছি, যেটা ম্যানুফ্যাকচার করে এক্সপোর্ট করি। এখন দেখা গেল যে আমার ভাইয়ার আমার কাছে একটা স্পেসিফিক প্রভিশন মানে ডিজাইন নিয়ে হাজির হইলো, যে আমাকে এই শার্ট এই ডিজাইনের আপনার 100 কোয়ান্টিটি সাপ্লাই দিতে হবে, সাপোজ এক্সাম্পল বেসিসে। কিন্তু দেখা গেল যে এইটা আমার নাই, রাইট, এটা আমি প্রোডাকশন করতে পারবো না, বা আমার ওই ওই ধরনের শার্ট প্রোডাকশন করার ক্যাপাসিটি নাই, অথবা বাংলাদেশের অন্যান্য যারা আছে তাদের ক্ষেত্রে নাই। এখন আমি দেখলাম যে এই শার্টটা আপনার ম্যানুফ্যাকচার করতে পারবে চাইনা, ঠিক আছে, চীন অ্যাজ ইট ইজ এই গোষ্ঠটা আপনার এই শার্টটা ম্যানুফ্যাকচার করতে পারবে। তো তাইলে কি হলো, আমার সাথে এই শ্রীলঙ্কা বাংলাদেশের সাথে একটা এলসি পেন করবে, বাংলাদেশ আমি আবার এটা চীন থেকে গোষ্ঠী ইম্পোর্ট করবো, তার সাথে একটা এলসি ওপেন করবো। শর্তটা হলো চীন এই গোষ্ঠটা ডিরেক্টলি সাপ্লাই দিয়ে দিবে কোথায়, আপনার সিঙ্গাপুরে। তাহলে কি হইলো, বিল হইলো বাংলাদেশে, চীন আমাকে বিল করলো বাংলাদেশে, আর শিপ হইলো এটা আপনার কোথায়, শ্রীলঙ্কাতে। তাহলে এই যে ট্রানজেকশনটা, এই ট্রানজেকশনসে কিন্তু মানি মুভমেন্ট হয়েছে বাংলাদেশে, মানি ফ্লো হয়েছে বাংলাদেশে, ইনফ্লো হয়েছে, আউটফ্লো হয়েছে, কিন্তু গুডসটা কিন্তু আর বাংলাদেশে আসতে হয় নাই। তো তাইলে এখন এই গুডসটা বাংলাদেশে আসে নাই, মানি ফ্লো হয়েছে, আমি আমার ইনকামে দেখাচ্ছি, কিন্তু গুডস যেহেতু বাংলাদেশে আসে নাই, তাহলে আমি কিন্তু যখন একটা গুডস বাংলাদেশে আসে তখন বিল অফ এন্ট্রি হয়, অ্যাসেসমেন্ট হয়, ডিউটিস এন্ড ট্যাক্সেস পে হয়। আবার যখন একটা গুডস বাংলাদেশ থেকে বাইরে যায় তখন এক্সপোর্ট হইলে কি হয়, বিল অফ এক্সপোর্ট হয়। যদিও বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট নামগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে এই নতুন কাস্টম সেক্টর আন্ডারে, যেগুলাকে এখন গুডস ডিক্লারেশন বলা হয়। বাট আমরা সবাই যেহেতু বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্টের সাথে পরিচিত, সেই জন্য এই ওয়ার্ডগুলো ইউজ করলাম, বাট লফুলি এই ওয়ার্ডগুলো ইউজ করার কোনো সুযোগ নাই। তাহলে এখন দেখেন এই ট্রানজেকশনসে টাকা আসছে, আমার মানি মুভমেন্ট হয়েছে, বাট গুডসের বাংলাদেশে কোনো মুভমেন্ট হয় নাই, ইম্পোর্ট হয় নাই। বাট যেহেতু আমি টাকা পাইছি, এবং ডিউ টু ট্রানজেকশন ফ্রম আউটসাইড কান্ট্রি টু আউটসাইড অ্যানাদার কান্ট্রি, আউটসাইডে, সো এই জন্য এটাকে আপনার কি জিরো হিসেবে ট্রিট করা হয়েছে। এই জন্য অ্যাকর্ডিংলি আমি যখন রেভিনিউতে ওই ইনকামটা ডিসকাস করব, ব্যাটের আপনার কি ব্যাটের অব্লিগেশন আসতেছে না, ব্যাট পেমেন্টের কোনো কোশ্চেন হচ্ছে না, কনসিডারিং দ্য জিরো রেটেড সাপ্লাই। সো এই হলো একটা ট্রানজেকশন। সো দ্বিতীয় পয়েন্টটা যেটা, সেটা আপনার অন্ট্রাপো নামে একটা বিজনেস আছে, যেটা আপনার ইম্পোর্ট পলিসি এক্সপোর্ট পলিসিতে ক্লিয়ারলি ডিফাইন করা আছে। গুডস বাংলাদেশে আসে,
বাট বাংলাদেশে অ্যাসেসমেন্ট হয় না, সীমানার মধ্যে হয় না, পোর্টে থাকে, ওই পোর্ট থেকে আরেকটা পোর্টে চলে যায়, ওই ধরনের যে ট্রানজিশন গুলা সেগুলাকে ক্যাপচার করা হয়েছে এই সেকেন্ড প্রভিশনসটা দিয়ে। দেন 0% VAT on supply of any goods to a tourist or to a visitor coming from abroad for consumption outside Bangladesh. Seller holds a license to sell duty-free goods. So, যদি এরকম কোনো সাপ্লাই হয় যেখানে যে গুডস সেল করতেছে তার লাইসেন্স আছে ডিউটি ফ্রি গুডস সেল করার জন্য, এবং এই সেলার সেল করতেছে আপনার ট্যুরিস্ট বা ভিজিটরকে যারা বাংলাদেশে দেশের বাইরে থেকে আসছে, এবং এটা পারচেস করবে, করে আবার কনজাম্পশন করবে আউটসাইড বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে কনজাম্পশন করবে না, তাহলে এই ধরনের ট্রানজেকশন জিরো রেটেড, কারণ আলটিমেটলি এটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি কিন্তু আগেই বলছি যে যে ট্রানজেকশন গুলা লোকালি হচ্ছে আমরা হয়তো আপাত দৃষ্টিতে মনে করবো যে লোকালি ট্রানজেকশন হয়েছে তাহলে জিরো কেন, কিন্তু টেকনিক্যালি যদি ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস করি তখন দেখবো যে এগুলো আসলে টেকনিক্যালি ডিমড এক্সপোর্টই, এগুলা এক্সপোর্ট হিসেবে ট্রিট করা যেতে পারে। দেন হলো it is very interesting also যে 0% VAT on following supplies: goods is supplied outside Bangladesh on lease, hire, under license or other supplies relating to use of such goods. Condition হলো if goods remain outside Bangladesh during the whole of the specified period. তো এটা একটা এক্সাম্পল, মানে এগুলো আসলে এক্সাম্পল না দিলে আপনাদের বোঝা ভেরি ডিফিকাল্ট। এটার এক্সাম্পল যদি আমি একটু দেই, মনে করেন আমাদের কি হয়েছে, পদ্মা সেতু আপনার কি করা হয়েছে, বিল্ড করা হয়েছে, রাইট? পদ্মা সেতুটা যখন আপনার কনস্ট্রাকশন চলে, তো দেখা যায় যে এই ধরনের বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার আপনার যখন কনস্ট্রাকশন হয় তখন ওখানে অনেক ধরনের কন্ট্রাক্টর কাজ করে, রাইট? একজন কন্ট্রাক্টরের পক্ষে কাজ করা সম্ভব না। আবার যাই সব কন্ট্রাক্টর কাজ করে দেখা যাবে যে অনেক ধরনের মেশিনারিজ এর দরকার হয়, যেগুলা ওই কন্ট্রাক্টরের সবার এগুলা থাকে না, খুব কস্টলি মেশিন ইউজ হয় যার জন্য সবার থাকে না। এখন এরকম হইলো যে আপনার এই পদ্মা সেতুতে যে কন্ট্রাক্টররা কাজ করছে তার একটা বড় মেশিন দরকার পদ্মা সেতুর কাজ করার জন্য। তো তখন দেখা গেলো যে এটা বাংলাদেশে কারোর কাছে নাই, তার কাছেও নাই, বাংলাদেশে অন্য কারোর কাছেও নাই, সে দেখলো যে এটা অ্যাভেলেবেল আছে সিঙ্গাপুরে, রাইট? তাহলে আপনার এই সিঙ্গাপুর থেকে এটাকে কি করবে, এটাকে বাংলাদেশে আনবে। এটা একটা প্রভিশনস আছে যেটাকে বলা হয় টেম্পোরারি ইম্পোর্টেশন প্রভিশন, যেটা কাস্টমস অ্যাক্টে ডিফাইন করা আছে। আমরা কাস্টমস অ্যাক্ট নিয়ে যখন ডিসকাস করবো ইন ডিটেল ডিসকাস করবো। মানে এটা হলো যে আপনি টেম্পোরারি ইম্পোর্ট করবেন, যেহেতু এটা টেম্পোরারি ইম্পোর্ট করছেন সো আপনাকে কি কোনো ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হবে না, এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা আপনাকে ইম্পোর্ট করতে দিবে। কাজ শেষ করার পরে আবার এটাকে যেখান থেকে আনছেন সেখানে আপনি ফেরত দিয়ে দিবেন। সো এটাকে বলা হয় টেম্পোরারি ইম্পোর্ট অ্যাক্টিভিটি। সো এখন তাহলে ওই আপনার পদ্মার সাথে কি করলো, যে টাকাগুলো যেটা সিঙ্গাপুরে আছে এরকম টেম্পোরারি ইম্পোর্ট স্কিমে আনলো, আইনে ইউজ করলো, অ্যাকর্ডিং পদ্মা সেতু বানানো হইলো। এটার উল্টাটাও তো করতে পারে যে আমার দেশে এই মেশিনটা আছে, অন্য দেশে এরকম পদ্মা সেতুর মতো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, বা তার এই মেশিনটা নাই, আমার বাংলাদেশ থেকে মেশিনটা সে ভাড়া করে নিচ্ছে, এখানে বলা আছে হায়ার, লিজ, হায়ার, হ্যাঁ? তো আমার এখান থেকে এটা ভাড়া করে নিয়ে গেছে, তাইলে আমি এটা ভাড়ার এগেনস্টে কি পাবো, টাকা পাবো, তাহলে আমার বাংলাদেশের রেভিনিউ রিকগনিশন হবে। তাহলে আপনার কোশ্চেনটা আসতে পারে ব্যাট কোথায়? তাহলে এই যেহেতু এটা এই মেশিনটা একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য দেশের বাইরে ইউজ হয়েছে, সো তাই এবং বাইরে ইউজ করার কারণে আমি বাংলাদেশে টাকা পাইছি, তাহলে এই সাপ্লাইটা ইজ কনসিডার্ড এজ এ জিরো রেটেড সাপ্লাই। দেন এইটার একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই ইম্পর্টেন্ট প্রভিশনস, এটা যেমন এই সেকশন 23, আমি কিন্তু আগেই বলছি যে সেকশন 23 ডিফাইন করা আছে গুডসের ক্ষেত্রে যেসব গুডস সাপ্লাইয়ের ক্ষেত্রে জিরো রেটেড ইনক্লুডিং এক্সপোর্ট অফ গুডস, আর সেকশন 24 হলো আপনার সার্ভিসেস এর ক্ষেত্রে যেগুলা এক্সপোর্ট অফ সার্ভিস প্লাস লোকালি যদি সার্ভিস প্রোভাইড করা হয় যেগুলোর ক্ষেত্রে জিরো রেটেড অ্যাপ্লিকেবল হয়। এখন পয়েন্ট হলো যে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে গুডস এবং সার্ভিস দুইটাই একসাথে আপনার দিতে হয়, যে আপনার গুডসও সাপ্লাই দিতে হয় আবার সার্ভিসও দিতে হয়, আদারওয়াইজ কাজটা করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেকশন 23-তে ওই ট্রানজেকশনের জন্য গুডসের কথা বলা হয়েছে, এবং সাবসিকুয়েন্টলি আমরা যখন সেকশন 24 নিয়ে ডিসকাস করবো দেখা যাবে যে সার্ভিসেস এর ক্ষেত্রেও ওই সিমিলার প্রভিশনস দেওয়া আছে,
সো সার্ভিসেস এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে ব্যাট কি হবে, আর গুডস এর ক্ষেত্রে ব্যাটের অ্যাপ্লিকেবিলিটি কি হবে সেটা দেওয়া থাকে সেকশন 23-তে। এই যে আমি কিছুক্ষণ আগে একটা এক্সাম্পল দিলাম যে আপনার এই টেম্পোরারি আমি একটা গুডস আনলাম। সো গোশ আনার পরে এটা কি হইলো যে এই গোশটাকে আমি পদ্মা সেতুতে, তো সরি মেশিনটা আনলাম, মেশিনটা আনার পরে আমি পদ্মা সেতু কনস্ট্রাকশন কাজে ইউজ করতেছি। তো এই যে একটা মেশিন আনলাম 6 মাস ইউজ করি বা 1 বছর ইউজ করি বা 2 বছর ইউজ করি, তো এটাকে একটা মেনটেনেন্স ইস্যু আছে না? এটা একটা রেকারিং, আপনার পিরিয়ডিক মেনটেনেন্স না করলে হয়তো এটা কি হয়ে যাবে, আনইউটিলাইজ, মানে ইউজ করা যাবে না, অচল হয়ে যাবে। তাহলে এইটার একটা আপনার পিরিয়ডিক মেনটেনেন্স বা রিপেয়ারের প্রয়োজন হতে পারে, যে একটা কোনো কিছু পার্টস নষ্ট হয়ে গেছে বা কোনোটা পার্ট নষ্ট হয়ে গেছে, তাহলে রিপেয়ার হইতে পারে। আবার এই যে রিপেয়ার করব তাহলে সেটার জন্য গুডস দরকার এবং সার্ভিসও দরকার, কারণ আমি শুধু গুডসটা দিলে তো হবে না, এটাকে তো সার্ভিসিং করতে হবে, তাহলে সার্ভিসও জড়িত আছে। একটা হলো গুডস ইনভলভ আছে, একটা হলো সার্ভিস ইনভলভ আছে। তাহলে এটা একটা আপনার পয়েন্ট, যে আমি টেম্পোরারি আমার কাছে একটা মেশিন বাংলাদেশে আসছে, আমার এটা পদ্মা সেতুর কাজ করার জন্য, এটা একটা নির্দিষ্ট সময় বাংলাদেশে ছিল, বাট এই নির্দিষ্ট সময় বাংলাদেশে এটাকে কন্টিনিউ করার জন্য, অপারেশন রাখার জন্য আমাকে কি করতে হচ্ছে, রিপেয়ার করতে হইতে পারে, মেনটেনেন্স করতে হইতে পারে, ক্লিনিং করতে হইতে পারে, রিনিউভেশন হইতে পারে, মডিফিকেশন হইতে পারে, আদার সিমিলার নেচার অফ আদার সিমিলার অফ এনি গুডস হইতে পারে। সো ওইটা যে আমি যে এই কারণে যখন আমি গুডসটা ইউজ করলাম, এই গোষ্ঠটা ওইটার ওই মেশিনটার পার্টস হয়ে গেল, কারণ এটা ওইটার সাথে যুক্ত হইয়া এটা হয়তো আপনার ইউজ হয়ে আবার দেশের বাইরে চলে গেছে। আবার এটা যে মেশিনটার পার্টসটা আমি লাগাবো, সেটার জন্য কি হচ্ছে, আমার সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে। তাহলে এটাই বলছে যে এখানে, যে আমি টেম্পোরারি যদি কোনো গুডস বাংলাদেশে আনি এবং আহ, এই টেম্পোরারি গুডসটা আপনার এই ধরনের রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স যদি করি, তাহলে এই রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স করাটা যেই আপনার গুডস এবং পার্টিকুলারলি সেকশন 24 যে সার্ভিস, বোথ আর জিরো রেটেড। এবং এখানে আরেকটা প্রভিশন বলা হয়েছে যে such goods is temporarily imported into Bangladesh under the Customs Act, or such goods is brought temporarily into Bangladesh for receiving services, and after it is received it is exported from Bangladesh without using it for any purpose in Bangladesh other than receiving the service. So একটা দেখলাম গুডস আমার বাংলাদেশে আমার আছে, টেম্পোরারি ইম্পোর্ট হয়েছে, আর এবং অ্যাকর্ডিংলি এটাকে কি করতেছি, আমার যেহেতু এটাকে ইউজ করা হচ্ছে ফর কনস্ট্রাকশন পারপাস, সেটাকে আপনার কন্টিনিউ রাখার জন্য, মানে রানিং অবস্থায় রাখার জন্য আমার এই রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, এই এই সার্ভিসগুলো, মানে এইগুলোর জন্য আমার গুডসও সাপ্লাই দিতে হচ্ছে, সার্ভিসও আমরা প্রোভাইড করতে হচ্ছে, সেই জন্য এটা জিরো রেটেড। বাট এটা যদি এরকম হয় যে আমার দেশে একটা ওয়ার্কশপ আছে, যে আমি একটা পার্টিকুলার আপনার মেশিন কি করি, এই রিপেয়ার করি, হতে পারে না যে আমরাও কিন্তু বাংলাদেশে যখন একটা মেশিন আসে, আপনার যদি ম্যানুফ্যাকচারিং সাইটে কাজ করেন, তখন দেখবেন যে অনেক ক্ষেত্রে ওই মেশিনটার রিপেয়ারের জন্য দেশের বাইরেও পাঠানো হয়, যে এটা রিপেয়ার করে আবার আসে। তো এরকম উল্টাটাও তো করতে পারে, যে আমার দেশে এরকম একটা ওয়ার্কশপ আছে যেখানে আপনার একটা গুডস বাইরে থেকে আসবে, আমি এটা রিপেয়ার করে দিব, এবং রিপেয়ার করার পরে এই গুডসটা রেসপেক্টিভ কান্ট্রিতে চলে যাবে, এবং বাংলাদেশে এই গুডসটা কোনো ইউজ হবে না, জাস্ট আমার রিপেয়ারের জন্য আসছে। তাহলে এই ধরনের ট্রানজেকশন যদি হয়ও, যে টেম্পোরারি ইম্পোর্টের বেসিসে আপনার গুডসটা আসলো, আপনার রিপেয়ার করলেন, করার পরে আপনার গুডসটা আবার যে কান্ট্রিতে আসছে সেই কান্ট্রিতে আপনি সাপ্লাই দিয়ে দিলেন, তখন ওই ট্রানজেকশন, ওই ধরনের টেম্পোরারি ইম্পোর্টের ক্ষেত্রেও আপনার যে গুডস এবং সার্ভিস ইউজ হবে, বোথ আর জিরো রেটেড সাপ্লাই। দেন দিস ইজ অলসো এক্সাম্পল সহ বলতে হবে। এখানে বলছে 0% ব্যাট অন সাপ্লাই অফ গুডস ফর দ্য রিপেয়ার or replacement of any goods under warranty if such goods are supplied under an agreement with the non-resident and unregistered warrantor to the effect that the warrantor would give a consideration and goods is repaired or replaced without any charge to the owner. So এটার এক্সাম্পলটা আমি যদি আপনাদেরকে দেই, এটার এক্সাম্পলটা হবে একটু টেকনিক্যাল। কিরকম, মনে করেন আমি একটা জেনারেটর ইম্পোর্ট করব আমার ফ্যাক্টরির জন্য। আমি যখন একটা জেনারেটর ইম্পোর্ট করবো, মনে করেন সিঙ্গাপুর থেকে আমি জেনারেটর ইম্পোর্ট করব। এখন আমি যখন সিঙ্গাপুর থেকে জেনারেটরটা ইম্পোর্ট করব,
তখন আমি দেখব কি, দেখব যে বাংলাদেশে তার আফটার সেল সার্ভিস দেওয়ার মতো কেউ আছে কিনা। আমি আমার জেনারেটর যদি নষ্ট হয় বা সার্ভিসিং এর প্রয়োজন হয়, আমি বাংলাদেশে তার কোনো রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে এই সার্ভিসটা পেতে পারি কিনা। যদি না পাই তাহলে কি হবে, দেখা যাবে যে আমি হয়তো তার কাছ থেকে না কিনে যার বাংলাদেশে আপনার এই ধরনের সার্ভিস এনশিওর করার ক্যাপাবিলিটি আছে, তখন আমি তার কাছ থেকে কি করব, অবভিয়াসলি ওই জেনারেটরটা ইম্পোর্ট করব। তো এখন এই ধরনের জেনারেল বিজনেস কনসিকুয়েন্সে কি হয়, যে আপনার যার ওই যে সিঙ্গাপুর যার কাছ থেকে পারচেস করব, আমি ইম্পোর্ট করব জেনারেটরটা, তার হয়তো বাংলাদেশে কোনো সেট আপ নাই। তাহলে সে কি করবে, সে একটা তৃতীয় ব্যক্তি যে এই ধরনের সার্ভিস দেয়, তার সাথে একটা একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে। কি অ্যারেঞ্জমেন্ট থাকবে, যে ঠিক আছে সিঙ্গাপুরের যেই আপনার সাপ্লায়ার, তার সাথে তার একটা চুক্তি থাকবে যে তার গুডস যখন বাংলাদেশে আসবে, কোনো ধরনের আপনার রিপেয়ার ও রিপ্লেসমেন্ট অফ ওয়ারেন্টি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে সে এটা গুডসটা আপনার কি করবে, রিপেয়ার করে দিবে অথবা রিপ্লেসমেন্ট করবে। এবং তার কাছ থেকে লোকালি, আমি যখন লোকাল আরেকজনের কাছ থেকে, যে সিঙ্গাপুরের রিপ্রেজেন্টেটিভ, তার কাছ থেকে সার্ভিসটা নিব এবং এটার সাথে যদি গুডস ইউজ হয় গুডস ইউজ হবে, আমি কিন্তু পেমেন্ট তাকে করব না। সে পেমেন্টটা পাবে কোথা থেকে, ডিরেক্টলি সিঙ্গাপুর থেকে। তাহলে ওই যে ট্রানজেকশনটা সিঙ্গাপুর থেকে যে পাইলো, তাইলে সে কিসের জন্য পাইলো, বাংলাদেশে একটা সার্ভিস দেওয়ার জন্য অথবা গুডস সাপ্লাইয়ের জন্য। তো ওই ট্রানজেকশনটা হবে জিরো রেটেড সাপ্লাই। দেন এই এইটা আমরা কিছুক্ষণ আগে যেটা ডিসকাস করছি, যে ওইটা যে ডিসকাস করছি যে টেম্পোরারি ইম্পোর্ট করে যখন কোনো মেশিনারি আসলো, এটা হলো, এটা সেম যে রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, রিনোভেশন, মডিফিকেশন অর আদার সিমিলার ওয়ার্ক ফর হোয়াট, এটা হলো ফিজিক্যালি অ্যাফেক্টিং অন ওশান গোয়িং শিপ অর অ্যান এয়ারক্রাফট অর আদার ভেসেল অফ দ্য লাইক কাইন্ড এনগেজড ইন দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। সো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টে ইনভলভ আপনার জাহাজ অথবা এয়ারক্রাফট অর এনি আদার ভেসেল, যারা ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টের সাথে ইনভলভ, তাদের ক্ষেত্রে যদি এই রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, রিনোভেশন, মডিফিকেশন অথবা আদার কোনো সিমিলার ওয়ার্ক আপনার কি করা হয়, এখানে একটা ডেফিনেশন আছে ইন্টারন্যাশনাল আপনার ট্রান্সপোর্টের, যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। তো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট বলতে আমরা কাকে বুঝাবো, এটা একটা ডেফিনেশন আছে, সেকশন আপনার এই একটা ডেফিনেশনটা কি, ডেফিনেশনটা হলো আপনার বাংলাদেশ থেকে, ফ্রম আউটসাইড বাংলাদেশ টু অ্যানাদার প্লেস অফ আউটসাইড বাংলাদেশ, ফ্রম আউটসাইড বাংলাদেশ টু প্লেস উইদিন বাংলাদেশ, অথবা ফ্রম প্লেস উইদিন বাংলাদেশ টু আউটসাইড বাংলাদেশ। তার মানে ইন্টারন্যাশনাল টেরিটরির মধ্যে যখন আপনার এই ট্রান্সপোর্ট গুলা কি করে, আপনার ট্রান্সপোর্ট গুলা ইউজ হয়, মানে আপনার ট্রান্সপোর্টেশন অফ প্যাসেঞ্জার অথবা গুডস হয়, তখন ওই ধরনের ট্রান্সপোর্ট গুলাকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট। তো এখন মনে করেন বাইরে থেকে একটা জাহাজ আসলো বাংলাদেশে, তো বাইরে থেকে যখন জাহাজটা বাংলাদেশে আসলো, আসার পরে এটা কি হইতে পারে, এটার রিপেয়ার বা রিনোভেশন বা আপনার মেনটেনেন্সের প্রয়োজন হইতে পারে। তাহলে এই যে রিপেয়ার, রিনোভেশন, মেনটেনেন্স হবে, এটার জন্য স্পেয়ার পার্টস লাগতে পারে মানে গুডস, আবার সার্ভিসও লাগতে পারে। সো এই দুইটা দেওয়ার পরে যখন জাহাজটা আবার কোথায় থাকবে, এটা বাংলাদেশে থাকবে না, এটা কোথায় চলবে, অটোমেটিকলি দেশের বাইরে চলে যাবে। তাহলে এই ধরনের ট্রানজেকশন গুলো জিরো রেটেড হিসেবে কনসিডার করা হয় বোথ গুডস এবং সার্ভিসের পার্টে। যে আপনি গুডস যদি সাপ্লাই দেন, সেই গুডসটা জিরো, আবার এটাকে রিপেয়ার করার জন্য যে সার্ভিসটা দিবেন, সার্ভিস ইজ অলসো জিরো। এখানে সেকশন 23-তে গুডসটা বলা আছে, সেকশন 24-এ সার্ভিসটা বলা আছে। দেন দিস ইজ রিলেটেড উইথ ওশান গোয়িং শিপ, এটা হলো 0% ব্যাট অন সাপ্লাই অফ স্টুডস or of spare parts relating to an aircraft or an ocean going ship engaged in international transport. কন্ডিশনটা হলো stores or parts are for use, consumption or sale on the aircraft or the ship during a flight or a voyage. আমরা এর আগে দেখছি যে রিপেয়ার, মেনটেনেন্স এগুলো করছে কি, যখন এটা বাংলাদেশে আসছে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টটা। আর এটা হলো, এখন মনে করেন বাংলাদেশ থেকে একটা জাহাজ আপনার যাবে হলো ইউএসএ তে, তাহলে আপনার সমুদ্রের মধ্যে অনেক দিন থাকতে হবে, রাইট? অনেক দিন, 100 দিন, 150 দিন, হোয়াট এভার ইট ইজ, 100, 150 দিন, যেটাই হোক, এই যে থাকতে হবে,
তাহলে এই যে আপনার জাহাজের মধ্যে থাকলো, মানে ইয়েতে থাকলো, সমুদ্রে থাকলো, তো ওখানে তো কোনো কান্ট্রি নেই, এটা সমুদ্রের মধ্যে চলতেছে। তাহলে সমুদ্রের মধ্যে যখন আপনার জাহাজটা রান করতেছে, তখন তো আপনার এই জাহাজটাতে অনেক ধরনের রিপেয়ার মেনটেন্যান্সের সার্ভিস দরকার হইতে পারে, বা রিপেয়ার মেনটেন্যান্সের জন্য ঘুষ দরকার হইতে পারে। তাহলে সে কি করবে? সেগুলো সে তো কোনো কান্ট্রি না কোনো কান্ট্রি থেকে এগুলা কি করবে? পারচেস করে নিবে। বাংলাদেশে আসলে বাংলাদেশ থেকে পারচেস করে নিবে, সিঙ্গাপুরে থাকলে সিঙ্গাপুর থেকে পারচেস করে নিবে। তাহলে কিন্তু এটা ইউজ হবে ডিউরিং আপনার ভয়েস অথবা ডিউরিং ফ্লাইটে। তাহলে এই ধরনের ট্রানজেকশন গুলো জিরো রেটেড, কারণ এটা বাংলাদেশে কনজাম্পশন হচ্ছে না, এটা কনজাম্পশন হচ্ছে আউটসাইড বাংলাদেশে। তো এই ধরনের আপনার সার্ভিস এবং গুডস ইজ অলসো কনসিডার এজ এ জিরো রেটেড সাপ্লাই। সো দিস আর রিলেটেড উইথ দ্য গুডস। এবং সার্ভিসেস এর ক্ষেত্রে, গুডস এর ক্ষেত্রে আমরা যা বললাম, সার্ভিসেস এর ক্ষেত্রে অনেকগুলা ম্যাচিং হয়ে যাবে, সেম ট্রানজেকশন। কারণ আমি শুধু গুডস দিলেই হবে না, এটাকে সার্ভিসিংও দিতে হবে। সো গুডসটা যখন দিব জিরো, এবং সার্ভিসটা যখন দিব তখন সার্ভিসটা অলসো জিরো। গুডস গেছে সেকশন 23 এর আন্ডারে জিরো, আর সার্ভিস হবে সেকশন 24 এর আন্ডারে জিরো। তো সার্ভিসেস এর ক্ষেত্রে আমরা যদি স্টেট ওয়েতে যাই, যে যেমন এখানে বলা আছে রিপেয়ার মেনটেনেন্স ফর দা ওই টেম্পোরারি ইম্পোর্টেড গুডস, এটা নিয়ে আমরা অলরেডি ডিসকাস করছি ইন কেস অফ গুডস, তখনই বলছিলাম সার্ভিসেস দিলে সার্ভিসেস অলসো জিরো। আপনার এটা হলো আপনার where 0% bet on following supply of services, where value of service is included in the customs value of an imported goods। পয়েন্টটা হলো যে যখন একটা গুডস এর অ্যাসেসমেন্ট হয়, অ্যাসেসেবল ভ্যালু ডিটারমাইন করতে গেলে অনেকগুলা আপনার কি থাকে, অনেকগুলা কস্ট ইনভলভ মানে ইনপুট করা থাকে। তো পয়েন্ট হলো যখন অ্যাসেসেবল ভ্যালুর মধ্যে ইনপুট করা থাকে, আমি যেই সার্ভিসটা নিলাম, তাহলে ওই সার্ভিসটার অ্যাসেসেবল ভ্যালুর মধ্যে ইনপুট করা থাকার কারণে কিন্তু অ্যাসেসেবল ভ্যালুর বেসিসেই ইম্পোস্টে যে ডিউটিস অ্যান্ড ট্যাক্সেস পে করা হয়। তো এই জন্য বলছে যে আপনার যখন কোনো সার্ভিসের ভ্যালু কাস্টমসের ইম্পোর্ট ভ্যালু অফ ইম্পোর্টেড গুডস এর মধ্যে ইনপুট করা থাকবে, তখন ওই সার্ভিসটা হবে জিরো রেটেড সাপ্লাই। কারণ এটা ইনক্লুডেড হইয়া তো এটার মধ্যে নট অনলি ভ্যাট, আদার ইম্পোর্ট ডিউটিস এন্ড ট্যাক্সও পে করা হচ্ছে, এই জন্য এই সাপ্লাইটা হয়ে যায় জিরো রেটেড। আর কিছু আপনার এক্সপোর্ট অফ সার্ভিস আউটসাইড বাংলাদেশ, যদি বাংলাদেশ থেকে আপনার দেশের বাইরে সার্ভিস এক্সপোর্ট হয়, দ্যাট ইজ অলসো কনসিডার এজ এ জিরো রেটেড সাপ্লাই। আর লিটিগেশন সাপোর্ট যদি দেওয়া হয় ফর ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস ডিউ টু ফাইলিং অফ এ কেস, আপনার ইস প্রসিকিউশন, কনফার্মেন্ট অফ রাইট, ইস প্রোটেকশন, ট্রান্সফার অফ রাইটস, লাইসেন্সিং অর এনফোর্সমেন্ট অফ রাইট, এই ধরনের সার্ভিসগুলো জিরো রেটেড সাপ্লাই। অ্যান্ড ওয়ারেন্টি সার্ভিস আমরা ডিসকাস করছি গুডস এবং সার্ভিসেস এর ক্ষেত্রে। আর তিনটা আপনার সার্কামস্টেন্সেস আছে যে ক্ষেত্রে সার্ভিসেস এর ক্ষেত্রে জিরো রেটেড হিসেবে কনসিডার করা হয়। একটা হলো সাপ্লাই অফ ইন্স্যুরেন্স সার্ভিস টু দ্য ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট অফ গুডস, যদি কোনো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্টকে ইন্স্যুরেন্স সাপ্লাই সার্ভিস দেওয়া হয়, দ্যাট ইজ জিরো রেটেড। এরপরে তারপরে আপনার সাপ্লাই অফ সার্ভিসেস অফ রিপেয়ার, মেনটেনেন্স, ক্লিনিং, রিনোভেশন, মডিফিকেশন, এটা আমরা ডিসকাস করে আসছি শিপের ক্ষেত্রে অথবা এয়ারক্রাফটের ক্ষেত্রে, ওখানে ডিসকাস করছি গুডস এর ক্ষেত্রে, আর এটা হলো এখন সার্ভিসেস এর ক্ষেত্রে। আরেকটা যেটা আছে লাস্ট ওয়ান, থার্ড ব্র্যাকেট, এটা হলো এ সাপ্লাই টু এ নন রেসিডেন্ট অ্যান্ড নন রেজিস্টার্ড অফ এ সার্ভিস ডিরেক্টলি কানেক্টেড টু দ্য অপারেশন or management of an ocean-going ship or aircraft in the international transport, a service of zero-rated supply. So these are the provisions related to zero-rated supply, মানে একটা হলো গুডস, একটা হলো সার্ভিস। তো এখান থেকে আমরা যেটা আমরা ডিসকাশন পয়েন্টে আসছে যে জিরো only not applicable for export, zero is also applicable in the specified transactions which is mentioned in section 23 এবং section 24. So এই নিয়ে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে অন্য পার্টে চলে যাব। এবং আপনারা কি আছেন? আমি যে বলে যাচ্ছি আপনাদের কারোর কোনো মানে কোশ্চেন নাই বা রেসপন্স নাই, নাকি বুঝতে পারেন নাই নাকি নাই? বুঝতে পারছি স্যার। স্যার বুঝতেছি স্যার। ওকে, গুড। সো আমরা যে ডিমড এক্সপোর্টের ডেফিনেশনটা দেখছিলাম, ওখানে কিন্তু আমরা বলছিলাম যে ডিমড এক্সপোর্টের যে ডেফিনেশন আছে ওখানে ইন্টারন্যাশনাল টেন্ডার ইনপুট করা আছে,
মানে বাংলাদেশের মধ্যে যদি ইনসাইড বাংলাদেশে যদি আপনি কোনো গুডস অথবা সার্ভিস সাপ্লাই দেন যেটা এগেইনস্ট ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেইনস্টে অ্যাজ পার দ্য ইন্টারন্যাশনাল টেন্ডার, তাইলে এটাকেও আপনার ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হবে, এবং ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা হলে দ্যাট উইল বি কনসিডার এজ এ জিরো রেটেড সাপ্লাই। বাট এই ইন্টারন্যাশনাল টেন্ডারগুলোর ক্ষেত্রে আপনার কিছুটা প্রসিডিউর আছে, মানে আমরা যেমন আগে দেখে আসছি যে ডিম কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যে হবে তার একটা প্রসিডিউরস মেনটেন করে যেতে হবে, এবং এই ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে একটা প্রসিডিউরস মেনটেন করে গেলেই আপনার ডিমড এক্সপোর্ট হবে অ্যান্ড অ্যাকর্ডিংলি ভ্যাটের রেট হবে 0। তাহলে এখন আমরা দেখব যে ইন্টারন্যাশনাল টেন্ডারের ক্ষেত্রে কি কি আপনার অব্লিগেশনস মানে কি কি প্রসিডিউরস আছে টু গেট দ্য রেট অ্যাজ এ 0। সো প্রথম যেটা বলছে যে আপনার রুল 18 পর 1 এবং 1 এবং 2 দুইটার ক্ষেত্রে দুইটা ট্রানজাকশন বলা আছে ইন্টারন্যাশনাল টেন্ডার এগেইনস্টে। প্রথমটাতে বলছে যে ওয়ার্ক অর্ডার অবটেইনড বাই দ্য ইন্টারন্যাশনাল টেন্ডার বাই ব্যাট রেজিস্টার্ড পারসন ইন বাংলাদেশ। তার মানে বাংলাদেশে একজন ব্যাট রেজিস্টার্ড পারসন আছে, সে আপনার একটা ওয়ার্ক অর্ডার পাইলো থ্রু ইন্টারন্যাশনাল টেন্ডার। কিসের জন্য? ফর সাপ্লাইং এনি গুডস অর সার্ভিস উইদিন বাংলাদেশ থ্রু লেটার অফ ক্রেডিট অর কন্ট্রাক্ট ইন ফরেন কারেন্সি। বাংলাদেশের মধ্যে গুডসটা সাপ্লাই দিতে হবে অথবা সার্ভিসটা প্রোভাইড করতে হবে, এটা লেটার অফ ক্রেডিট অথবা কন্ট্রাক্ট যেটাই হোক, এটা ট্রানজাকশনটা হতে হবে ফরেন কারেন্সিতে। সো আমরা যতগুলা এই ডিমড এক্সপোর্ট দেখে আসলাম অল কেসেসই কিন্তু ফরেন কারেন্সি, নট আপনার লোকাল অ্যামাউন্ট। শুধুমাত্র আপনার ওই যে জিরোর যেগুলো আছে ওখানে আপনার এই ফরেন কারেন্সি ইস্যুগুলো বলা নাই। আদারওয়াইজ বাকি যে ডিমড এক্সপোর্ট যেটা আমরা দেখে আসলাম ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অথবা ব্যাটারি পার্সনের ক্ষেত্রে অল কেসেসই অলসো ফরেন কারেন্সি। এবং এখানেই বলছে যে এই যে ইন্টারন্যাশনাল টেন্ডার এগেইনস্টে যে আপনি গুডস এবং সার্ভিস সাপ্লাই দিলে এটা ফরেন কারেন্সিতে সাপ্লাই দিলে ডিমড এক্সপোর্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে টু দ্য ডিভিশনাল অফিসার। এখানে বলছে সাবজেক্ট টু সাবমিটিং প্রেসক্রাইব ডকুমেন্টস টু দ্য ডিভিশনাল অফিসার। সো এখানে এই কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা বলা আছে, আমরা এই প্রসিডিউরস এর ডিসকাশনে যাচ্ছি না, এখানে জাস্ট ভেরি ইজিলি কি কি ডকুমেন্ট দিতে হবে। তাহলে প্রথম বললো যে আপনি বাংলাদেশে ব্যাট রেজিস্টার্ড পারসন, ইন্টারন্যাশনাল টেন্ডারের এগেইনস্টে আপনি সাপ্লাই দিবেন গুডস এবং সার্ভিস থ্রু লেটার অফ ক্রেডিট অথবা কন্ট্রাক্ট, বাট অবভিয়াসলি ট্রানজাকশনটা হতে হবে ইন ইউএসডি, এবং এই প্রসিডিউরটা যদি আপনি ডকুমেন্টগুলো যদি রেসপেক্টিভ ডিভিশনাল অফিসারকে সাবমিট করেন দেন শুধুমাত্র এই ডিমড এক্সপোর্ট হিসাবে মানে ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে জিরো রেটে বেনিফিটটা পাবেন। যদি আপনি এই আপনার প্রসিডিউরটা কমপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি ওই বেনিফিটটা পাবেন না। এটা গেল একটা পার্ট। আরেকটা পার্টে বলছে যে ঠিক আছে আমি দেখা গেলো যে একটা ইন্টারন্যাশনাল টেন্ডার এগেইনস্টে কাজ পাইলাম, পাওয়ার পরে আমি সব কাজটা করব না, আমি কিছুটা কাজ আরেকজনকে দিয়ে দিব। তাহলে ওই যে আরেকজনকে আমি কাজটা দিয়ে দিব কিছুটা, সেটাও এখানে আপনার বলা হয়েছে জিরো রেটেড সাপ্লাই হবে, জিরো রেটেড সাপ্লাই হবে। তো এখানে কি বলছে যে পারফরমেন্স অফ পার্শিয়াল অ্যাক্টিভিটি included in the work order obtained in the international tender by any organizations located inside or outside Bangladesh by a VAT registered person in Bangladesh against letter of credit established in foreign currency for supplying any goods or services within Bangladesh subject to submitting prescribed documents to the divisional officer. So প্রথমটাই দেখলাম যে ডিরেক্টলি আপনি ইন্টারন্যাশনাল টেন্ডারে কাজ পাইছেন, দ্বিতীয়টাতে আমরা দেখলাম যে আপনি কাজ পাইছেন কিন্তু আপনি সবটা করবেন না, আপনি এটার পার্ট আরেকজনকে দিয়ে করাচ্ছেন, তাহলে ওই ট্রানজাকশনটাও সাবজেক্ট টু এই কমপ্লায়েন্স এবং সাবমিটিং ডকুমেন্টস টু দ্য ডিভিশনাল অফিসার, এটাও ডিমড এক্সপোর্ট হিসেবে ট্রিট হবে এন্ড অ্যাকর্ডিংলি আপনার রেট অফ ভ্যাট উড বি 0। সো এই হলো আপনার ইন্টারন্যাশনাল টেন্ডার এগেইনস্ট প্রভিশনস। এখন আমরা চলে যাব ওই যে দুইটা প্রভিশন দেখে আসছিলাম সেকেন্ড এবং থার্ড ফ্যাক্টরি। সো এটারও ডিটেলস আমরা যাওয়ার কোনো কিছু নাই, প্রসিডিউরস। সো এই প্রসিডিউরসগুলো আপনারা নিজেরা পড়লে দেখবেন। এখানের প্রভিশনসটা হলো ওই যে বলছিলাম যে দ্বিতীয় যে মিডলে ফ্লো চার্টে যে মিডলে দেখলাম যে ব্যাট রেজিস্টার্ড পারসন তার যে ট্রানজেকশনটা আমরা বলছি কি যে অ্যাকচুয়াল এক্সপোর্টারের সাথে হতে হবে ব্যাক টু ব্যাক এলসি, ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি ইন ফরেন কারেন্সি, এবং ওই যে অ্যাকচুয়াল এক্সপোর্টার তার কি থাকতে হবে, তার বন্ডেড ওয়ারহাউস লাইসেন্স থাকতে হবে, তাইলেই আপনার এই দুইটা ট্রানজাকশনসের আপনার ডিমড এক্সপোর্ট হিসেবে কনসিডার করা যাবে, অ্যাকর্ডিংলি জিরো রেট অ্যাপ্লিকেবল হবে। সো এই যে কথাটা আমি প্রিভিয়াসলি বলে আসলাম ওই ফ্লো চার্টে,
সেইটা এখানে ডেসক্রাইব করা আছে এবং প্রসিডিউরটা কিভাবে ফুলফিল করতে হবে টু গেট দ্য বেনিফিট এটা এখানে ডেসক্রাইব করা আছে। এখানে বলছি কি যে সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস বাই এ রেজিস্টার্ড পারসন এগেইনস্ট ইনল্যান্ড ব্যাক টু ব্যাক এলসি ইন ফরেন কারেন্সি টু অ্যান অ্যাকচুয়াল এক্সপোর্টার ইন টার্মস অফ, এখানে যে আপনার প্রসিডিউর গুলো আছে সেগুলো ডিফাইন করা আছে। সো প্রসিডিউরস কি আছে সেটা আমরা বলার দরকার নাই, এটা আপনারা নিজেরা দেখলে পড়বেন। রুল 18 ক। সো এটা গেল ডিমড এক্সপোর্টের ক্ষেত্রে, মানে মাঝখানে যে ব্যাড টেস্টেড পারসনস, এই যে এখানে যেটা যদি আমরা দেখি যে প্রথম অ্যাকচুয়াল এক্সপোর্টারের সাথে আপনার ব্যাড টেস্টেড পারসনের যে ট্রানজাকশন হলো সেইটা। আর আরেকটা যেটা আছে সেটা হলো আপনার আরেকটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি, সেটা আমরা সাবসিকুয়েন্টলি দেখব যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার কি প্রভিশনস আছে। যে এই যে এটা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনার ওই যে ট্রানজেকশনসটা দ্বিতীয় এবং তৃতীয় যে আপনার ফ্যাক্টরি তার মধ্যে যে ট্রানজেকশনসটা। তো এখানে বলছি কি, এখানে বলছে যে সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস বাই এ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি shall be considered as a deemed export under certain terms and conditions. Backward linkage industry shall supply goods to 100% exported industry having bonded warehouse license or special bonded warehouse license. So ওখানে আমরা এখনো বলছিলাম যে এই দুইটা ট্রানজেকশন যখন হবে তখন আমরা বলছিলাম কি যে এই যে ব্যাক টেস্টেড পারসন মাঝখানে আছে তারও কিন্তু বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স থাকতে হবে। এবং এই প্রসিডিউর যদি ফলো করে এখানে যে প্রসিডিউর ডেসক্রাইব করা আছে, বেসড অন দ্যাট ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি যে সাপ্লাইটা দিবে টু মিডলম্যান, এই যে ব্যাড টেস্টেড পারসন, তখন তার আপনার এই সাপ্লাইটার ক্ষেত্রে জিরো রেট অ্যাপ্লিকেবল হবে বিং এ ডিমড এক্সপোর্ট। এছাড়া আপনার এই এক্সপোর্টের ক্ষেত্রে আপনারা হয়তো জেনে থাকবেন যে একটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক এসআরও আছে, দ্যাট ইজ কল্ড এসআরও 188। ওখানে আপনার 100% এক্সপোর্টার, 100% ডিমড এক্সপোর্টার অথবা অর্গানাইজেশন সিচুয়েটেড ইন ইপিজেড, তাদের ক্ষেত্রে অনেকগুলো সার্ভিসে ওখানে 3টা টেবিল আছে। একটা হলো ন্যাচারাল গ্যাস ম্যানুফ্যাকচারিং স্টেজে, একটা হলো আপনার ম্যানুফ্যাকচারিং স্টেজে এক্সপোর্টেবল গুডসের ক্ষেত্রে অনেকগুলো সার্ভিসের লিস্ট আছে, আরেকটা আছে হলো আপনার বোথ আপনার এক্সপোর্টেবল গুডসের ক্ষেত্রে অথবা ইম্পোর্টের ক্ষেত্রে। আর আপনার অনেকগুলো সার্ভিস আছে যেগুলোর ক্ষেত্রে আপনার এই 3 ধরনের অর্গানাইজেশন 100% এক্সপোর্টার অথবা 100% ডিমড এক্সপোর্টার অথবা অর্গানাইজেশন সিচুয়েটেড ইন দ্য ইপিজেড, তাদের ক্ষেত্রে এই ব্যাট এক্সাম্পশনের বেনিফিটটা আছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো এই 100% বলতে কিন্তু একবারে যা ম্যানুফ্যাকচার করবেন তাই না, ওখানে একটা অপশন আপনার এক্সপোর্ট পলিসিতে একটা প্রভিশনস আছে, মানে আপনি যদি আউট অফ 100% 80% যদি আপনি এক্সপোর্ট করেন, দ্যাট ইজ অলসো কল্ড 100% এক্সপোর্টেড ইন্ডাস্ট্রি। So this exact মানে SRO 188, this is related with the exemption in several services at different stages. So ওই এই সার্ভিস গুলা আপনি যখন অ্যাভেল করবেন there is no requirement to pay off VAT. দেন এখানে আরেকটা এসআরও আছে, যেমন এক্সপোর্ট ওরিয়েন্টেড ক্ষেত্রে অনেকগুলা সার্ভিসের ক্ষেত্রে ব্যাট পে করতে হয় না, টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংকিং এন্ড নন ব্যাংকিং সার্ভিস প্রোভাইডারের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রেও আপনার ব্যাট এক্সেমশন আছে। এই হলো আপনার এক্সপোর্ট রিলেটেড ডিসকাশন, যে আপনার এক্সপোর্টের ক্ষেত্রে এই প্রভিশনস কিভাবে আপনার কাজ করবে, আপনার মানে জিরো অথবা আপনার ডিমড এক্সপোর্ট অথবা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি অথবা অ্যাকচুয়াল এক্সপোর্টার। এবং আউট অফ এক্সপোর্ট যদি বাদ মানে কনসিডার করি, যদি লোকাল সাপ্লাই হয় তাহলে কোন কোন ট্রানজেকশনস এর ক্ষেত্রে অলসো জিরো অ্যাপ্লিকেবল হয়। দিস আর দ্য প্রভিশনস রিলেটেড টু এক্সপোর্ট। এখন এখানে দুইটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা ডিসকাস করবো রিলেটেড টু এক্সপোর্ট, নট জিরো। সো এক্সপোর্টের ক্ষেত্রে রিলেটেড টু এক্সপোর্ট, জিরোর ক্ষেত্রে আপনার আগেই বলছি যে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট জিরো ক্লেম করতে পারে না এক্সেপ্ট এক্সপোর্ট। সো জিরোর যে লোকাল সাপ্লাই হবে সেই ক্ষেত্রে হয়তো আউটপুট ব্যাট নাই, জিরো হবে, আউটপুট ব্যাট নাই না মানে জিরো রেট, বাট ওই ক্ষেত্রে ইম্পোর্ট ট্যাক্স ক্রেডিট পারচেজের সময় যা ব্যাট পে করবে সেটা ক্রেডিট নিতে পারবে না। আর এক্সপোর্টের ক্ষেত্রে যেটা সেটা আমরা বলছিলাম যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স থাকতে কি হয়, আপনি কোনো ডিউটিস এন্ড ট্যাক্সেস ইম্পোস্টেজে পে করতে হবে না। এখন মনে করেন কারোর হয়তো
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স নাই, এটা একটা হইতে পারে। আবার হইতে পারে যে কেউ 100% হয়তো এক্সপোর্ট করতেছে না, 20% এক্সপোর্ট করতেছে, 80% আপনার লোকাল সাপ্লাই হচ্ছে। তাইলে এই 20% যে এক্সপোর্ট করতেছে, তাহলে এই 20% এক্সপোর্টের ক্ষেত্রে তো গোশটা ম্যানুফ্যাকচার করতে হচ্ছে, করে তাহলে এক্সপোর্ট করতেছে। তাহলে গোশটা ম্যানুফ্যাকচার করতে গেলে কি হচ্ছে, আপনি হয়তো ওই গোশটার জন্য র মেটেরিয়ালস ইম্পোর্ট করতেছেন অথবা লোকালি পারচেস করতেছেন, রাইট? ইম্পোর্ট করলে কি হবে, আপনাকে ওই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস পে করতে হতে পারে। তাহলে এই 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস যদি আমরা প্রোফাইল অ্যানালাইসিস করি, যে 2 ধরনের ডিউটি, কাস্টম ডিউটি, রেগুলার ডিউটি কালেক্ট হয় হলো আপনার কাস্টম সেক্টর আন্ডারে, সাপ্লিমেন্টারি ডিউটি ব্যাট এটি কালেক্ট হয় ব্যাট অ্যাক্টের আন্ডারে, আর আপনার এআইটি কালেক্ট হয় আপনার কি ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে, রাইট? সো আউট অফ 6 ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডারে যেটা কালেক্ট হয় এআইটি, এটা ইনকাম ট্যাক্স লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট করা যায়, পরে যদি অ্যাডজাস্টমেন্ট না থেকে রিফান্ডকে রিফান্ড করা যায়, ওইটা ইনকাম ট্যাক্সের প্রভিশনসে যায়। ব্যাট অ্যাক্টের আন্ডারে যদি দেখি যে ব্যাট এটি, ব্যাট আপনি ক্রেডিট নিতে পারেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট, এটিটা আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, আর এগুলো কি সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে কিন্তু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট অ্যালাউড, মানে যে র মেটেরিয়ালটা আপনি ওই এক্সপোর্টের গুডস থেকে ইউজ করছেন, সেই র মেটেরিয়ালটার উপর যদি আপনি সাপ্লিমেন্টারি ডিউটি পে করে আসেন, সেটা আপনি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ক্লেম করতে পারবেন। এটা আমরা আরো ডিটেলস ডিসকাশন করব যখন আমরা ওই সাপ্লিমেন্টারি ডিউটির পার্ট নিয়ে ডিসকাস করব। তাহলে ব্যাট অ্যাক্টের আন্ডারে ব্যাট এটি সাপ্লিমেন্টারি ডিউটি গেল, তাহলে বাকি রইল কি কাস্টম সেক্টর আন্ডারে সিডি এবং আপনার হলো আরডি। সো এই সিডি এবং আরডিটা ড্রব্যাক পাওয়া যায় আপনার ফ্রম ডেডোর অফিস থেকে। এই ড্রব্যাক পাওয়ার ক্ষেত্রে একটা রুলস আছে যেটাকে বলা হয় ডিউটি ড্রব্যাক প্রসিডিউরস আর গাইডেড বাই ডিউটি ড্রব্যাক রুলস 2021, যদিও রুলসটা 2021 এর, বাট ইট ইজ ইফেক্টিভ ফ্রম 1st ডে অফ জুলাই 2019। সো আপনার ওই যে যে র মেটেরিয়াল গুলা আপনি ইম্পোর্ট করছেন, ওইগুলা দিয়ে এক্সপোর্ট গুডসে আপনি ইউজ করছেন, দেন গুডস এক্সপোর্ট করছেন, ওই পার্টিকুলার যতটুকু আপনি র মেটেরিয়ালস এক্সপোর্টেড গুডসে ইউজ হয়েছে, সেইটার যে কাস্টম ডিউটি অ্যান্ড রেগুলার ডিউটি, সেইটা আপনি ড্রব্যাক ক্লেম করতে পারবেন। এবং এই ড্রব্যাক ক্লেম করার জন্য একটা প্রেসক্রাইব প্রসিডিউর ডেসক্রাইব করা আছে, এবং ওই প্রসিডিউরটা ডেসক্রাইব করা আছে কোথায়, ডিউটি ড্রব্যাক রুলস 2021-এ। সো এই হলো আপনার এক্সপোর্ট যদি করেন, এক্সপোর্ট করলে জিরো অ্যাপ্লিকেবল হইলে আপনার ইম্পোর্টের ক্ষেত্রে যে 6 ধরনের ডিউটিস এন্ড ট্যাক্সেস, এটা কিভাবে আপনি বেনিফিট পাবেন যদি বন্ডেড ওয়্যারহাউস না থাকে আপনার, তখন যে বেনিফিটটা, সেই বেনিফিটটা আমরা ডিসকাস করলাম। কোনো কোশ্চেন থাকলে রেজ করতে পারেন, আদারওয়াইজ জিরো আমাদের শেষ হয়ে যাবে, জিরো আর নাই। সরি স্যার একটা কোশ্চেন আছে। এই করছি, আপনার পাশে হয়তো অন্য কারোর ইয়ে আছে, ল্যাপটপ আছে। হ্যালো, অনেক সময় দুইটা লিঙ্কে ঢুকলে এরকম হয়। হ্যাঁ ইকো হয়, ইকো হইলে এটা হয়। সো ওনার কোশ্চেনটা শুনতে পারতেছি না, আর কারোর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন হলো যে এক্সপোর্ট ইম্পোর্ট কোএফিসিয়েন্ট যেটা, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট, এক্সপোর্ট ইম্পোর্ট না, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট 4.3, মূসক 4.3। হ্যাঁ বলুন। আমি বলছিলাম এক্সপোর্ট ইম্পোর্ট কোএফিসিয়েন্ট একটা ইয়ে ছিল, টার্ম ছিল, এইটা স্যার একটু এক্সপোর্ট যদি। ইম্পোর্ট না, ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট। এক্সপোর্ট ইম্পোর্ট কোএফিসিয়েন্ট বলতে কোনো কিছু নাই আমার জানা মতে। আচ্ছা সরি স্যার, ওটা হয়তো চলে গেছে। আউটপুট কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা আমরা ডিসকাস করব, এখনো আসি নাই, আমরা তো একটা স্টেপ বাই স্টেপে যাচ্ছি। যেমন আমরা আউটপুটের রেট নিয়ে ডিসকাস করতেছি, সো আউটপুটের রেটে এই জিরো নিয়ে ডিসকাশনের পরে ব্যাটের রেট আমরা জেনে ফেললাম যে 15% রিডিউস রেট জিরো। আমি শুরুতেই কিন্তু বলছি যে এইটার পরে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব সাপ্লিমেন্টারি ডিউটি আউটপুটের পার্টে। সাপ্লিমেন্টারি ডিউটি ডিসকাস হলে আউটপুটের রেট নিয়ে একবারে ক্লিয়ার, তখন আমাদের কোশ্চেন আসবে এই যে এতদিন রেট নিয়ে ডিসকাস করলাম,
যে 15% অথবা 5% অথবা 7.5% অথবা 10%, হোয়াট এভার ইট ইজ, এটা কোন কোন প্রাইজের উপর অ্যাপ্লিকেবল, কোন বেলের উপর অ্যাপ্লিকেবল, তখনই কোশ্চেনটা আসবে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ডিক্লারেশন। বুঝতে পারছেন? সো আমাকে সময় দিতে হবে, মানে সময় দিতে হবে মানে স্টেপ বাই স্টেপ যেতে হবে। মানে হঠাৎ করে আপনার একটা থেকে আরেকটাতে গেলে কি হবে, সিস্টেমেটিক ডিসকাশন হবে না, নন সিস্টেমেটিক ডিসকাশন হবে, তখন আপনাদের কোনো বেনিফিট হবে না। ওকে স্যার, বুঝতে পারছি। না স্যার, আপনি যে স্লাইড গুলো দেখেছিলেন এটার ভিতরেই ছিল একটাতে, দেখলাম এটা এই নিয়ে জন্য। আমি ডিসকাস করি নাই, স্লাইড গুলো রয়ে গেছে, ডিসকাস করব, স্লাইড স্টেপ বাই স্টেপ ডিসকাস করব। হ্যাঁ রয়ে দিছি আমি, আজকের স্লাইডে ছিল। এনি মোর কোশ্চেন? যদি কোনো কোশ্চেন না থাকে আমি অ্যাকচুয়ালি আজকে ক্লোজ করতে হবে, কারণ এখন কোনো টপিক স্টার্ট করলে আমার যেহেতু মানে 8:30 ক্লাস শেষ, অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশনে কোনো সুযোগ নাই। সো যদি কোনো কিছু না থাকে আমরা ক্লোজ করতে পারি। আমি এক্সপোর্টের জিরো রেটেড যেই ইয়েটা আছে, প্রেজেন্টেশনটা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিই। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ।